আহা, শীতের সকালে কম্বল নিয়ে ঘুমিয়ে থাকার মজাই আলাদা, যা বলে বোঝাতে পারবো না। কিন্তু আফসোস, যদি তার মধ্যে একটা বউ থাকতো তাহলে আরও কতই না ভালো হতো। কিন্তু সিঙ্গেল বলে আফসোস, বউ নাই। তাছাড়া কিছু করার নাই। শীতে কাঁপাকাঁপি। বউ এখন আমার কার বাড়ি শাশুড়ি জানে। সেও মনে হয় আমার জন্য আফসোস করছে হয়তো। সো এখন কথা রেখে ছোট্ট করে পরিচয় দিয়ে ফেলি সবাইকে। আমি সাব্বির ইসলাম, বাবা মায়ের একমাত্র ছেলে থুক্কু। আর একটা বোন আছে ছোট্ট। কিছু মনে করেন না, আব্বা কি জানি করে ভুলে গেছি। ও মনে পড়ছে, আব্বা তো দেশের বাইরে থাকে বিজনেসের জন্য। বেশিরভাগ আম্মা আমাদের দুই ভাই বোনকে দেখে রাখে, রান্না করে, এই আরও ইত্যাদি কাজ করে। বাসায় থাকলে যা করে আর কি। যাই হোক, আর কিছু কমু না। গল্পের সাথে থাকেন, সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন। এই শীতের সকালে কম্বল নিয়ে ঘুমিয়ে আছি, তখনই রুমে আম্মুর আগমন ঘটল। আর এসে চিল্লাতে লাগলো, সাব্বির, এই সাব্বির ওঠ। আর কত ঘুমিয়ে থাকবি? সকাল হয়ে গেছে, ওঠ, কোচিংয়ে যাবি না? আম্মু আমায় ধাক্কা দিয়ে বলল। তখন আমি ঘুম ঘুম চোখে বললাম, যাও তো আম্মু। চিল্লাচিল্লি না করে। এই শীতের দিন এই সকালে আমার প্রিয় কম্বলকে ছেড়ে আমি কোথাও যাব না। না না না। দূর, তোর রাজারা ফালতু কথা রেখে ওঠ, কোচিংয়ে যা, 6টা বাজতে চলছে। না, আজ যাব না, তুমি যাও। কি? আমি যাব তোর কোচিং করতে? যাও, একটু কষ্ট করো আমার জন্য, আমার লক্ষ্মী আম্মু। তুমি আমার বদলে আজ কোচিং করে আসো। শয়তান পোলা, উঠ বলছি, নয়তো মাইর দিব। তুমি যাও কোচিং করতে, আমি যাব না। এত সকালে শীত করে যেতে, তুমি যাও। শীতের কাপড় পরে যা। না, যাবো না আমার কম্বল ছেড়ে। যদি না যাস তাহলে তুই উঠে এই 3টা ঘর ঝাড়ু দিয়ে ঠিক কর, তারপর রান্না কর, বারান্দা পরিষ্কার কর, থালা বাসন ধুয়ে আয়, সবার কাপড় ধুয়ে দিস। তখন আমি এটা শুনে লাফ দিয়ে উঠে পড়লাম আর বললাম, বাবারে বাবা, থাক থাক, আর বলতে হবে না, ছাইরা দাও। এইগুলো আমি জীবনেও পারবো না। আমি যাচ্ছি কোচিং করতে, তুমি আর বোন করো। এখন যাবি কেন? আমি যাই তোর বদলে। হয়েছে, থাক, আর বলতে হবে না, আমি যাচ্ছি। জলদি যা। তখন আম্মু চলে গেল, আমিও উঠে গেলাম। ওঠা মাত্র দেখি শীত কাকু আমার হাড্ডি গুড্ডি সব কাঁপিয়ে ফেলতেছে। তখন দৌড়ে আবার কম্বলের নিচে গেলাম আর ভাবতে লাগলাম, বাবারে বাবা, শীত কাকু তো দেখি খুব চেতিয়ে আছে, যার কারণে কম্বল আমায় ডাকছে। তখনই আম্মু অন্য রুম থেকে বলে উঠল, কিরে, উঠছিস বিছানা থেকে? উঠছি। কিছুই করার নেই, কম্বল ছেড়ে যেতেই হবে। তারপর উঠে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে শীতের কাপড় পরে বই খাতা ব্যাগে নিয়ে বেরিয়ে পড়লাম আম্মুকে বলে বাসার বাহিরে। ও, আপনারা তো জানেন না আমি কিসে পড়ি। তাহলে বলছি, এই তো মাত্র ইন্টারে উঠছি। শিশু ছেলে তো, তাই। আর আমার বোন মাত্র ক্লাস 8ম শ্রেণীর শিক্ষার্থী, সে বাচ্চা মেয়ে, তাই। যাই হোক, চলুন কোচিং করে আসি। মানে আমি বাসার বাহিরে এসে দেখি অনেক কুয়াশা পড়েছে, রাস্তার কিছুই দেখা যাচ্ছে না। সূর্য মামাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তবুও হালকা রোদ আছে, প্রচণ্ড ঠান্ডা, কুয়াশায় ঘেরা চারিপাশ। সব মিলিয়ে মিষ্টি সকাল। শীতের সকালে কুয়াশার মধ্যে হেঁটে যাওয়ার মজাই আলাদা। এত সকালে খুব বেশি মানুষ নেই, বেশিরভাগ মানুষ নাক ডেকে ঘুমাচ্ছে, কেউ কম্বল নিয়ে, কেউ বউ নিয়ে। আর আমি যাচ্ছি বই খাতা নিয়ে কোচিং করতে। বাহ, কি চমৎকার! তখন আমি হেডফোন বের করে ফোনে একটা পছন্দের গান প্লে করে হেডফোনটা লাগিয়ে কানে চললাম কোচিংয়ের উদ্দেশ্যে। কোচিং সেন্টারে গিয়ে শুনি স্যার আমার আজ বাড়িতে গেছে, তাই কোচিং করাতে পারবে না। কি আর করা, খুশির ঠেলায় নাচতে নাচতে বাসায় আসছিলাম, তখনই কারোর সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখে একটা সুন্দরী সিনিয়র মেয়ে, কারণ দেখেই বোঝা যায় আমার সিনিয়র। তখন আমি একটু ভাব নিয়ে বললাম, দেখে হাঁটতে পারেন না? দেখছেন নাচতে নাচতে বাসায় যাচ্ছি, দিলেন সব কিছু বিগড়ে। মেয়েটা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে কিসের জন্য সেটা জানি না। তখন আমি আবার বললাম, কি এমন করে হা করে তাকিয়ে আছেন কেন? তখন মেয়েটি লজ্জামাখা দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল, ধাক্কা তুমি দিছো আর দোষ আমায় দিচ্ছ? আমি কিছুটা অবাক হয়ে গেছি, বুঝলাম না ধাক্কা খেয়ে লজ্জা পেয়ে আসছে কেন, কি জানি। তখন আমি বললাম, ও আমি দিছি, ঠিক আছে, সরি আপু। আপু ডাক এটা শুনে তখন দেখলাম মেয়েটা রেগে গেল প্রচণ্ড। আমি সে কিছু বলার আগে দৌড়ে চলে আসছি সেখান থেকে। মেয়েটি খুবই সুন্দর, তার উপরে সিনিয়র। রাগ করা মাত্র গাল মুখ লাল টমেটোর মতো হয়ে গেছে, তাই মায়ের খাওয়ার আগে চলে আসছি। বাসায় আসার পর বোনটা দেখে বলল, ভাইয়া চলে আসতো যে, কোচিং করনি? স্যার বাড়িতে গেছে, তাই আজ কোচিং করাইনি, চলে আসছি। ও আচ্ছা, এই কথা।
হয় এই কথা। আসো লুডো খেলি তাহলে দুইজন। সকালবেলা আম্মুর ঝাড়ুর বাড়ি খেতে চাই না, আর এখন কম্বল নিয়ে ঘুমাবো? আমি কম্বল নিয়ে সাথে রোদে দিচ্ছি। বলিস কি? তাহলে আমি এখন কই যাব? বাহির থেকে ঘুরে আসো। থাক, কিছুক্ষণ পর কলেজ চলে যাব, এখন গেম খেলি গিয়ে। তবুও লুডো খেলবে না? তুই কাজ কর, এখন আম্মু বকা দিবে। ঠিক আছে। তখন সামিয়া রান্না করে চলে গেল, আমি চলে আসলাম রুমে, এসে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ গেম খেলে দেখে 8টা বাজে, তাই গোসল করে চলে আসলাম। এসে একদম রেডি হয়ে গেলাম কলেজের জন্য। কিছুক্ষণ পর বোন এসে ডাকলো খেয়ে আসতে, তারপর খেয়ে নিলাম সবাই একসাথে। খেয়ে বোনটার জন্য অপেক্ষা করতে লাগলাম, কারণ বোনকে স্কুলে আমার দিয়ে আসতে হয়। তাই কিছুক্ষণ পর বোন আসলো, তারপর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। এসে একটা রিক্সা ডেকে ভাই বোন মিলে যেতে লাগলাম, কিন্তু কিছুক্ষণ পর পৌঁছে গেলাম। বোনকে দিয়ে আমি কলেজ চলে আসলাম। এখনও বেশি ছাত্রছাত্রী আসেনি, 10টায় ক্লাস, এখন 9টা বাজতে আরও 10 মিনিট বাকি। তখন আমার 2 হারামি বন্ধুকে ফোন দিলাম, একটার নাম নীরব আর একটা তানিম। দুটোই বলল আসছে রাস্তায়। তখন আমি গিয়ে মাঠের এক কোণায় বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর চলে আসলো 2 হারামি আর এসে বলতে লাগলো, কিরে আজ এত সকালে চলে আসলি যে? সেটা তো আমারও কথা। যা বাবা, আমি আবার কবে লেট করে আসি? হয়েছে, আর বলতে হবে না। একদিনও 10-এর আগে আসতে পারিস না তুই? আজ তো আসছি, হা 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 হা। আজ তো আমাদের ক্লাসে নতুন ম্যাডাম আসছে জানিস? আমি জানি, আর এটাও জানি ম্যাডাম অবিবাহিত, দেখতে নাকি খুব সুন্দরী। তাতে কি হয়েছে? তাকে কি বিয়ে করবি নাকি? পছন্দ হলে লাইন মারার চেষ্টা করব। হুট যা, তুই দেখিস তোর নানির খালি ঘর করে দিব। চুপ কর শালা, কিছু হবে না। হয় তোরে কইছে সিনিয়র মেয়েগুলো একটু পাকা বেশি থাকে, রাগী থাকে, বলতে গেলে পারমাণবিক বোমা। হয় তোরে কইছে সিনিয়রগুলা হেভি রোমান্টিক থাকে। আহা, একটা পাইলে চিন্তা নেই। দেখি আমি নীরব মিলে পছন্দ হইলে পটাতে চেষ্টা করব, যার কপালে আহে। তোরা গিয়ে পটা, আমি নাই মাইর খাওয়ার জন্য। তারপর বসে বসে আরও কিছুক্ষণ আড্ডা দিলাম। দেখতে দেখতে 10টা বেজে গেল। তখন সবাই ক্লাসে চলে আসলাম। ঠিক তখনই ক্লাসে প্রিন্সিপাল স্যার সহ একটি মেয়ে আসলো। মেয়েটির দিকে তাকিয়ে আমি অবাক, কারণ এই মেয়েটি সেই সকালের মেয়েটা। তাহলে কি এটা আমাদের ম্যাডাম? তখন আমরা সবাই উঠে দাঁড়িয়ে গেলাম। তখন প্রিন্সিপাল স্যার সবাইকে উদ্দেশ্য করে বলল, বসে পড়ো সবাই। সবাই বসে পড়ল। আর তখন প্রিন্সিপাল স্যার বলল, শোনো, তোমাদের আগের স্যার চলে যাওয়ায় নতুন ম্যাডাম নিয়ে আসছি। এখন থেকে তোমাদের প্রথম ক্লাস নেবে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবে। আমি যাচ্ছি, তাহলে সময় নষ্ট না করে তোমরা ক্লাস করো। এই বলে প্রিন্সিপাল স্যার চলে গেল। তখন তানিম আস্তে করে বলে উঠল, এত সুন্দর ম্যাডাম ক্লাসে থাকলে কি পড়ার মধ্যে মন থাকবে? তখন নীরব বলে উঠল, তাইলে কই থাকবে তোর মন? ম্যাডামের দিকে। তখন আমি বললাম, ওই চুপ করতো। তখনই আমি ম্যাডামের দিকে একটু তাকিয়ে দেখি ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখে চোখ পড়তেই ম্যাডাম একটা চোখ টিপ মারলো আমায়। আমি তো পুরাই বিয়াক্কল হয়ে গেছি ম্যাডামের কাণ্ড দেখে। আমি মনে মনে, লুচ্চা ম্যাডাম কোথাকার, ক্লাসে এসে ছাত্র ইপটিজিং করেছি, মান সম্মান শেষ। আমি তো তাকে চিনি না, তাইলে কেন এমন করছে? দাঁড়া, আমিও কম শয়তান না, দেখাচ্ছি মজা। তখন আমিও ডাইরেক্ট ঠোঁটে কিস দেখালাম। ম্যাডাম তো হা করে তাকিয়ে আছে, দেখে হয়তো এটা আশা করিনি। তখন আমি মনে মনে বললাম, ইয়াহু দিছি, এখন দেখি কি করে কিছু কইলে আমিও ছাড়বো না, ছাত্র ইফটিজিং করার মামলা করবো। পাশে তাকিয়ে দেখি 2 হারামি কথা বলছে, নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে। লক্ষ্য করেনি এবং ক্লাসের কেউ দেখেনি। তখন দেখলাম ম্যাডাম লজ্জামাখা চোখে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আমি এবারে অবাক হলাম, বুঝলাম না কি হলো। আপনারা জানলে বলে দিন কিন্তু এই কমেন্টে। তখনই ম্যাডাম সবার উদ্দেশ্যে বলল, আমি তো নতুন, চলো আগে সবার সাথে পরিচয় হয়ে নেই, তারপর না হয় ক্লাস করা যাবে। আমার নাম সাবিরা ইসলাম নয়না। এখন প্রথম ছেলেদের দিক থেকে বলা শুরু করো, একে একে নাম। তখন সবাই একে একে সবার নাম বলতে লাগলো। এক পর্যায়ে আমার নাম বলার সময় আসলো। তখন আমি বললাম, ম্যাডাম আপনার নাম? আর আমার নাম প্রায় একই, আমার নাম সাব্বির ইসলাম। তখন ম্যাডাম একটু মুচকি এসে বলল, বসে পড়তে। তখন বাকি সবাই পরিচয় দিল। তখন ম্যাডাম বলল, এখন সবাই বই বের করো তো। তখন সবাই বই বের করলো। আর তখন ম্যাডাম কিছু পড়ার জন্য দিল সবাইকে। সবাই পড়ায় মনোযোগ দিলে আমিও দিলাম বইয়ের দিকে মনোযোগ। কিন্তু বইয়ের মাঝে ছবিগুলো দেখার জন্য এটাই পড়া আমার। কি করবো, পড়তে মন চায় না, তাই তো বইয়ের মাঝে কি পিকচার ফটো দিল। দেখি উল্টাপাল্টে কোথায় কি আছে। বাংলায় একটা কথা আছে না, শয়তানের লারে, এমনি। শুধু এটাই না, পত্রিকা নিয়ে আসলো, আমি দেখি কি ছবি ছাপালো। এগুলো দেখি আর কিছু দেখি না।
15 মিনিট পর ম্যাডাম হঠাৎ করে বলে উঠলো, সবাই পড়া বন্ধ করো, বই বন্ধ করো। আর সাব্বির, তুমি দাঁড়াও আগে। আমি তো অবাক হয়ে গেছি শুনে। প্রথমে আমায় দাঁড়াতে বললো, তখন আমি দাঁড়িয়ে বললাম, জি ম্যাডাম বলুন। তখন ম্যাডামকে দেখলাম রেগে গেল। তখন ম্যাডাম বলল, এখন যেটা পড়তে দিয়েছি সেটা বলো। আমি মনে মনে লেহালুয়া কাম সারছে, এখন কি করবো? তখন ম্যাডাম আবার বলল। কি হলো বলো। তখন আমি নিরীহ শিশুর মতো বললাম, পারি না ম্যাডাম, পড়ি নাই আমি। তখন ম্যাডাম রেগে লাঠি নিয়ে এসে বলল, কেন পড়া হয়নি? আমি দেখছিলাম কি ছবি দিছে বইয়ের মাঝে, তাই পড়তে পারি নাই। তখন আমার দুই হারামি বন্ধু ফিক করে হেসে দিল। আর তখন ম্যাডাম বলল, হাত দাও, এর শাস্তি দেব আমি। দিয়েছি কি আর এনি করছে কি? কি আর করা, বাচ্চা শিশুর মতো হাত বাড়িয়ে দিলাম। আর দজ্জাল রিনা খানের মতো ঠাস করে ম্যাডাম 6টা বাড়ি দিল। আর কানের কাছে এসে আস্তে করে বলল, সকালে আপু বলার শাস্তি দিলাম। আমি তো অবাক শুনে। কি আর করা, রাগ করে লাভ নেই, পড়া পারি নাই, এর জন্য তো মাইর দিতে পারলো, নয়তো দিতে পারতো না। তারপর ম্যাডাম চলে গেল তার জায়গায়। আর গিয়ে আর কিছু ছাত্রদের জিজ্ঞেস করলো পড়া। তারা সবাই পেরেছে, তাই কিছুই বলল না। আর কাউকে জিজ্ঞেস না করে আগামীকালের বড় পড়া দিয়ে চলে গেল, সাথে অনেক কিছু দিল। তারপর সব ক্লাস শেষ করে কলেজ ছুটি হওয়ার পর বের হলাম। হাতটা এখনও লাল হয়ে আছে। তা দেখে নীরব বলে উঠল, আরও দেখ পড়া রেখে বইয়ের ছবি। এই বলে হাসতে লাগলো। সাথে তানিম। তখন তানিম বলল, এর সাথে এটাই হওয়ার দরকার ছিল। তখন আমার কিছুটা রাগ হলো। শীতের দিন, এমনি ম্যাডাম মারার জন্য ব্যথা করছে, তার উপর আবার হারামি দুইটা মজা করছে। তখন দুইটারে ধইরা দিলাম মাইর। সব রাগ মিটিয়ে নিলাম ম্যাডামের উপর থাকা। তখন দুইটা কান্নাভাব নিয়ে বলল, তুই মারতে পারলি আমারে এমন করে? তোর লাগে কথা নাই, যা। এই বলে চলে যেতে লাগলো। তখন আমি দৌড়ে গিয়ে দুইটার গলায় দইরা বললাম, কিরে কই যাস আমারে রাইখা? যা, তোর লগে কথা নাই। যা। আরে হাত ব্যথা ছিল, ব্যথা ঠিক করলাম। একটু মাইয়া তোরা, এটা বুঝতে না পারলে কেউ বোঝাতে পারবে? তাই না? নীরব, শুরু কর। এই বলে উল্টো হারামিরা আমায় দিল মাইর আর বলল, সদবোধ হয়ে গেছে। তোকে দুইটা নানির খালি ঘর। হয়, কইতে থাক। এখন আয় দোস্ত, ফুচকা খেয়ে আসি। আমি যাবো না, তোরা আমাদের মারছিস। আরে আয় তো। এই বলে টেনে নিয়ে গেল। পিছনে তাকিয়ে দেখি ম্যাডাম মিটমিট করে হাসছে। তখন ম্যাডামকে দেখেই আমার কিছুটা রাগ হলো। আমি মনে মনে, শয়তান ফাজিল ইতর বজ্জাত ম্যাডাম, শীতের দিন আমার মতো নিরীহ বাচ্চা ছেলেকে কি মাইরটাই না দিল, একটা না দুইটা না পুরো 6টা বাড়ি দিল হাতে। দজ্জাল রিনা খান ম্যাডাম কোথাকার। ইস, আমার করা করা হাড্ডি গুড্ডি সব এখনো কান্তাছে। তোরে অভিশাপ দিলাম, তোর পোলাপান ন্যাংটা হয়ে জন্মাবে দেখিস। এটা আমি সাব্বির অভিশাপ দিলাম। এইদিকে নীরব আর তানিম একটা ফুচকার দোকানে নিয়ে গেল আর আমায় বলল, নীরব, বল 3 প্লেট দিতে। আগে ফুচকা, তারপর দেখি আর কয়টা প্লেট খাওয়া যায়। ঠিক আছে, আর চিন্তার কিছু নাই, সাব্বির তো আছে। তখন আমি কিছুটা অবাক হলাম, কারণ এই চিন্তা হচ্ছে বুঝতে পারছি আজ বাস আমায় দিবে, সব টাকা আমায় দিতে হবে, এখনই কেটে পড়তে হবে, নয়তো আজ পকেট ফাঁকা করবে। তখন আমি বললাম, ওরে বাবা, উফ দোস্ত, পেটটা কেমন জানি করছে, তোরা খেয়ে বাসায় যা, আমি চলে যাচ্ছি। হালা, ঢং করার আর জায়গা পাস না, চুপচাপ বসে থাক। এখন বাসায় গেলে তোর টুনটুনি থাকতো না, এই বলে দিলাম। হালা চুপ কর। এখন বাহানা দেওয়া হচ্ছে, তাই না? কোনো কাজ হবে না, আজ বিল সব তুই দিবি সাব্বির। আমার লগে টাকা নাই, বাসায় সব। সমস্যা নেই, কোনো চিন্তা করিস না, তোর লগে কোটি টাকার সম্পদও আছে। আমি অবাক হয়ে বললাম, বলিস কি, এত টাকার সম্পদ আমার লগে আছে? কই আছে? ওই তো, তোর একটা কিডনি লাখ টাকার সম্পদ, আর বিচি কোটি টাকার সম্পদ। নাউজুবিল্লাহ, হারামি, আমার কিডনি আর বিচি বিক্রি করে ফুচকা খাবি শালা? তোর দুইটা নারীরে খালি ঘর। তোর নানিরে খালি ঘর হালা, আজ পর্যন্ত কিছু খেতে পারি নাই তোর থেকে, আজ পাইছি, যা বিক্রি করতে পারি বিক্রি করে খাবো। চল আগে হাসপাতাল থেকে বিক্রি করে টাকা নিয়ে আসি। এই বলে আমায় হাতে পায়ে ধরলো আর নিয়ে যেতে লাগলো। তখনই আমি বললাম, তোরা বন্ধু নাকি শয়তানের নানা, আল্লাহ জানে, থাক সাইরা দে, আমি বিল দিব, যত খুশি খা। এটা শুনে খুশিতে ঠাস করে দুইটাই আমারে ছেড়ে দিল আর আমি মাটিতে পড়ে গেলাম। তখনই ম্যাডাম কই থেকে জানি এসে বলল, স্টুপিড কোথাকার, এইভাবে কেউ ফেলে দেয় কাউকে?
নীরব আর তানিম ভয় চুপ করে রইল। তখন ম্যাডাম এসে আমায় টেনে তুলতে তুলতে বলল, তোমার কোথাও লাগে নাই তো? না লাগে নাই। আচ্ছা কি হয়েছে তোমাকে এমন করে ফেলে দিল? কিছু না, শয়তানি করছিলাম আমরা। ও আচ্ছা, এই কথা। এই কথা। চলো আজ তোমাদের ফ্রি ফুচকা খাওয়াবো আমি। ফ্রি পেলে আমি আবার ছাড়ি না, তাই হারামি দুইটাকে চোখের ভাষায় বলেছিলাম কিছু বলতে। তখন নীরব বলল, কিন্তু কেন ম্যাডাম, ফ্রিতে খাওয়াবেন কেন? কারণ আমি একজনকে অনেক দিন খুঁজছিলাম, অবশেষে তাকে পেয়ে গিয়েছি, সেই খুশিতে। ও আচ্ছা ঠিক আছে, যাক বাবা, টাকা বেঁচে গেল, আমার চিন্তা নেই, সবই বাঁচলো। তারপর ম্যাডামের টাকার ফুচকা খেয়ে নিলাম। খাওয়া শেষে ম্যাডাম বলল, তোমরা দুজন চলে যাও, আমি আর সাব্বির আসছি, কিছু কথা আছে। ঠিক আছে ম্যাডাম। তারপর চলে গেল দুজন। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, কি এমন কথা বলবে কে জানে। যতই হোক আমার অভিশাপ তুলব না। শয়তান ম্যাডাম, তোর সব পোলাপান ন্যাংটা হয়ে জন্মাবে। তখনই ম্যাডাম বলল, সরি, তখন রাগের মাথায় অনেকগুলো বাড়ি দিছি। আমি মনে মনে আবার বলতে আসছে মাইরা। তখন ম্যাডাম আবার বলল, সকালে আপু বলায় অনেক রাগ হয়েছে তোমার উপর। কেন, আপনি তোমার সিনিয়র আপু, বললে কি হয়েছে? আর আর ক্লাসে চোখ টিপ মারলেন কেন আমায়? তুমিও তো চুমু দেখাইছো আমায়, আর আমি? ম্যাডাম আর কিছু বলার আগেই আমার বাসার পাশের একটা বড় ভাই বাইক নিয়ে এসে বলল, কি রে সাব্বির, গার্লফ্রেন্ড নাকি এটা তোর? না, এটা আমাদের কলেজের ম্যাডাম। ও আচ্ছা, তা বাসায় যাবি নাকি? আমি বাসায় যাচ্ছি, গেলে চল। যাব। তখন ম্যাডামের দিকে তাকিয়ে দেখি রাগ করে আছে। তখন আমি কিছু বলার আগেই বলল, আর বলতে হবে না, যাও যাও বাসায় যাও। আমি কিছুটা অবাক হলাম, কিন্তু আর কিছু না ভেবে বাইকে উঠে চলে আসলাম বাসার সামনে। এসে বাইক থেকে নামার পর বড় ভাই বলল, তোর ম্যাডামের হাবভাব ভালো না রে, মনে হয় তোকে পছন্দ করে। আমি তখন মুচকি হেসে বললাম, ধুর, ফালতু কথা রাখো ভাই। দেখিস তুই আবার লাইন মারার চেষ্টা করিস না। দূরে সিনিয়র দজ্জাল রিনা খানের লগে প্রেম করব কেউ? আমি তো জীবনেও না। আচ্ছা বাসায় যা এখন। আচ্ছা ঠিক আছে ভাই। তারপর আমি বাসার ভিতরে চলে আসলাম। আসার পর দেখি বোনকে আম্মু ঝাড়ু নিয়ে দৌড়াচ্ছে। তখন বোন আমায় দেখে দৌড়ে পিছনে চলে আসলো। আমারে তখন আম্মু বলল, সাব্বির তুই সামনে থেকে সর, আজকে মেরেই ফেলবো। তখন আমি জিজ্ঞেস করলাম, কেন আম্মু, কি হয়েছে? বলে কিনা তাকে ফোন কিনে না দিলে তোর কিডনি বিক্রি করে আইফোন কিনবে। কি? আমি তো অবাক, বুঝলাম না আমার কিডনি নিয়ে পড়ে রইল কেন সবাই। তখন বোন বলল, আমি তো মজা করছি আম্মু, বুঝতে চেষ্টা করো। আজকের মতো ছেড়ে দিলাম, আর কোনোদিন বললে মারবো কিন্তু। এই বলে তখন আম্মু চলে গেল। তখন আমি বললাম, কিরে পেটনি, তোর আমার লিভার কিডনির উপর চোখ গেল কেন? তখন বোন দুষ্টু হাসি দিয়ে বলল, আইফোন কেনার শখ তাই। তাহলে তোরগুলো বিক্রি করে কিনে নে। না রে, আমার হবু বর কান্না করবে তো। আমি অবাক হয়ে বললাম, তুই বিয়ে করলি কবে, বর পেলি কই? করিনি, কিন্তু করবো তো এক সময়। ও আচ্ছা, তোরটার চিন্তা আছে, আমারটার চিন্তা নাই তাই না? তা কি চিন্তা আছে? আমার হবু বউয়ের ঘরে যখন ছোট্ট ছোট্ট ব্যাটারি হইব, শার্ট প্যান্ট পরে, তো তখনই ঝুমুর কথা থামিয়ে বলল, এই দাঁড়া, থাম থাম, ব্যাটারি মানে কি? আরে বাচ্চা কাচ্চার কথা বলছি। তা বাচ্চা কাচ্চা আবার কবে শার্ট প্যান্ট পরে জন্ম হয়? কই দেখলি, তুই পাগল হলি নাকি? আরে শোন, তুই মনে হয় জানিস না, আমি ছোট্ট থাকতে ভুলে শার্ট প্যান্ট রেখে চলে আসছিলাম পৃথিবীতে, নেংটু হয়ে, সাইজ তো একই, সেইগুলি পরে আসবে। ঝুমুর তখন ফিক করে হেসে থেমে বলল, হ্যাঁ বলে কি? তুই কি করে জানলি তুই শার্ট প্যান্ট রেখে আসছিস? শোন দেখ, আমাদের একটা ইজ্জত আছে না, তাই তো পোশাক পরতে হয়। আর আমি সেই পোশাক ছোট্টবেলায় রেখেই চলে আসছিলাম পৃথিবীতে। এটা শুনে ঝুমুর ফিক করে মাটিতে বসে হাসতে লাগলো। কি হলো, এমন করে হাসে কেন? এইদিকে ঝুমুর পাগলের মতো হাসতেই আছে। তখন আমি বললাম, শোন, যত হাসার হেসে নে, তুই দেখিস আমার বাচ্চা কাচ্চাগুলো শার্ট প্যান্ট পরে আসবে, তারা জানে ইজ্জত রক্ষা করতে হবে তাদের। আর শোন, আমি আমার কিডনি বিক্রি করে জুতা আইফোন কিনে দিব তাদের, তোরা দিব না? ঝুমুর তো এখনো পাগলের মতো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে মাটিতে। তখন বলল হাসতে হাসতে, দেখবো নে তোর পোলা প্যান্ট শার্ট প্যান্ট পরে আসে কিনা। দেখিস, দাঁড়া, এখনই একটা মেসেজ দিয়ে রাখি। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। দে
মেসেজ তুই, আমি শুনি। তখন আমি উপরের দিকে তাকিয়ে বললাম, বাবা নাটুপাটু বিয়ে তো করি নাই, তোদের মা ক্যাডা জানি না, কিন্তু তবুও এটা শুনে রাখ, আগেই বলে রাখি, আসার সময় কিন্তু শার্ট প্যান্ট পরে আসিস বাবা, তোর বাবার মান সম্মান রক্ষা করিস, আমার মতো হইস না নেংটু হয়ে, একটু ভাবসাব নিয়ে আসিস, পারলে কোট পরে আসিস। এইদিকে ঝুমুর আরো হাসতে লাগলো। আমি বুঝি না হাসে কে। আচ্ছা আপনারা বলেন তো, সবাই তখন থাকবে ডাক্তার সহ, তখন কি লজ্জা লাগবে না আমার? পোলাপানগো তাদেরকে দেখলে তো লজ্জাই পাবে, তাই তো বললাম শার্ট প্যান্ট পরে আসতে আসার সময়। এইদিকে ঝুমুর এখনো হাসতে লাগলো। তখন আমি বললাম, ওই চুপ কর, হাসি বন্ধ কর। তখন ঝুমুর হাসতে হাসতে বলল, তুই যা, আমি হেসে নেই আরো। তুই হাস, আমি যাচ্ছি। তখনই আম্মু এসে দেখে ঝুমুর মাটিতে বসে পাগলের মতো হাসছে। তখন আমায় জিজ্ঞেস করলো, কিরে, এটা এমন পাগলের মতো হাসছে কেন? কি জানি, তুমি জিজ্ঞেস করো। এই বলে আমি রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম খাবার খেতে। তখন আম্মু খাবার দেওয়ার সময় দেখলাম মিটমিট করে হাসছে। আমি বুঝতে পারলাম না। তখন জিজ্ঞেস করলাম, কি হয়েছে আম্মু, হাসছো কেন? তুই খেয়ে নে। এই বলে খাবার দিয়ে চলে গেল হাসতে হাসতে। আমি মনে মনে, ও বুঝতে পারছি, মনে হয় আমার দেওয়ার কথা বোন বলে দিছে, আমার পোলাপান যে শার্ট প্যান্ট পরে আসবে। যাই হোক, তা আমার কি। তারপর খেয়ে বাসার বাইরে যেতে চাইলাম, কিন্তু শীত লাগছে বলে গেলাম না। রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফোনটা নিয়ে ফেসবুকে গেলাম, গিয়ে নতুন একটা আইডি খুললাম। আগের একটা আইডি আছে, তবুও আরেকটা খুলে ফেললাম। আজাইরা কাম করলাম আর কি। আইডির নাম দিলাম কঠিন বাতাসে লুঙ্গি আকাশে, পাসওয়ার্ড দিলাম শার্ট নাই প্যান্ট আছে। তারপর কিছু ফ্রেন্ড অ্যাড করে ঘোরাঘুরি করে ফেসবুকে রাস্তায় চলে আসলাম। এসে কিছুক্ষণ গেম খেলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে বোন এসে ডেকে উঠিয়ে দিল। কোচিংয়ে যেতে কি আর করা, কম্বলে কি ছাড়ে এই শীতের সকালে, তবুও কষ্ট করে ছেড়ে ব্রাশ করে রেডি হয়ে শীতের কাপড় পরে বেরিয়ে পড়লাম বাসার বাহিরে। বাসার বাইরে এসে দেখি আজ কুয়াশা আরো বেশি পড়ছে। তখন ভাবলাম, অনেকদিন খালি গলায় গান গাই না, আজ গাইতে গাইতে যাই। সকালে যেহেতু রাস্তায় কেউ নাই, সমস্যা হবে না। তখন হাঁটতে লাগলাম আর জোরে গান গাইতে লাগলাম। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধ করে বন্ধ করে খাট চোখে দেখি না খেলবো কেমনে। তখনই কেউ একজন মহিলা সামনের বাসা থেকে বলে উঠল, কোন হারামজাদা রে, আয় তোরে বাসঘর দেখাই, সকালবেলা কি উল্টো পাল্টা গান গাইছে। তখন আমি দৌড়ে সামনে চলে গেলাম। মায়ের খাওয়ার শখ নাই। সামনে গিয়ে দেখি কেউ একজন কালো কোট পরে দাঁড়িয়ে আছে, পুরো মুখ ঢাকা। তার একটু সামনে গিয়ে বুঝতে পারছি এটা মেয়ে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। তখন চলে যাচ্ছিলাম আমি। তখনই আমায় সেই মেয়েটি ইশারায় বলল কাছে যেতে। আমি কাছে গিয়ে বললাম, জি বলুন, কি বলবেন? সে আস্তে করে বলল, আর একটু সামনে আসো, জোরে বলা যাবে না, সমস্যা হবে। তখন আমিও একটু কাছে গেলাম। যাওয়া মাত্র আমার চোখ ধরে আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। আমি তো পুরো বেয়াক্কেল হয়ে গেছি কাণ্ড দেখে। 5 মিনিট পর ছেড়ে দিল আর দৌড়ে চলে গেল মেয়েটা। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি তার চলে যাওয়ার দিকে। সে করলো কি এটা? কিছুক্ষণের মধ্যে সে কুয়াশার আড়ালে হারিয়ে গেল আর আমি ধূপ করে সেখানে বসে পড়লাম। প্রথম কোনো মেয়ে কিস করলো, তাই একটু শক হয়ে গেছি। বসে ভাবতে লাগলাম, কি হলো এটা? যাই হোক, টেস্ট তো ভালোই লাগলো, কিন্তু কে এটা? আমার নিরীহ ইজ্জত লুটে নিল, এত বড় সর্বনাশ করে চলে গেল। তখন আমি আরও নানান কথা চিন্তা করতে লাগলাম। আহা, কতই না মজা চুমু খাওয়া, হেভি টেস্ট। তখনই একটা কথা মনে পড়লো আমার আবার, এই যা বাংলা ছবিতে দেখছি কিস করলে প্রেগনেন্ট হয়ে যায়, তাহলে কি আমি এখন বাবা হয়ে যাব নাকি? না, এটা তো মুভি না, আসল কাজ তো হয়নি, চিন্তা নেই। কিন্তু তবু যদি এসে কোনোদিন বলে আমি বাবা হতে চলেছি, না এটা হতে পারে না, ফাজিল মাইয়া, শয়তান মাইয়া, ক্যাডা তুই? আমি এইটা মানি না। কিছুক্ষণ পরে মনে হলো কেউ ডাকছে আমায়। তখন সামনে তাকিয়ে দেখি ম্যাডাম। তখন কাছে এসে বলল, কি ব্যাপার স্যার, এইখানে বসে কার লগে একা একা কথা বলেন এই শীতের মধ্যে? কোনো সমস্যা হয়েছে? তখন আমি বড় একটা নিঃশ্বাস ফেলে বললাম, কি আর কমু দুঃখের কথা গো ম্যাডাম। কইয়া ফেলাও। এই শিশুর নিরীহ ইজ্জতের উপর হামলা করছে, জীবনে যেটা এখনো কেউ করেনি সেটাই করে গেছে কে জানি। তখন ম্যাডাম একটু মুচকি হেসে বলল, কি করছে গো? কি আর করবে, সামনে থেকে ঠাস কইরা ঠিলা ভাইঙ্গা গেছে,
মুই টের পাই নাই এমনই হয়েছে অবস্থা। দূর, একটু বুঝিয়ে বলো, উল্টাপাল্টা না বলে কি হয়েছে। থাক বাদ দিন, বুঝতে হবে না। আপনি কই থেকে আসছেন আর কই যান এত সকালে? এই তো একটু হাঁটতে বের হলাম। আচ্ছা আপনি হাঁটেন, আমি কোচিং করতে চাই। আচ্ছা কি হয়েছে তুমি কিন্তু বললে না। আমি একটা হাসি দিয়ে বললাম, থাক শুনতে হবে না লজ্জার কথা, যা হওয়ার হয়েছে। তবে আরেকবার হলে ভালো হতো, মজা লাগছিল। তাই নাকি? হুম। আচ্ছা বলো কি হয়েছে, আমি দেখি তা কি করতে পারি কিনা। থাক ম্যাডাম, লাগতো না, আপনি যান, এমনি ভয়ে আছি। ভেবে দেখো, পরে কিন্তু আফসোস করবে। আমি মনে মনে এমনিতে আফসোস করছি, না জানি কেডাই এসে কয় আমি বাবা হতে চলছি। কি হলো? কিছু না, আপনি জানতো। এই বলে আমি চলে যেতে লাগলাম, তখন ম্যাডাম মনে মনে বলল, সবে মাত্র শুরু, আরো অনেক কিছু বাকি আছে গো। অনেক দিন পর খুঁজে পেলাম তোমাকে। তারপর ম্যাডাম চলে গেল, আমি কোচিং করতে চলে গেলাম। কোচিং শেষ করে বাসায় আসলাম। এসে রুমে গিয়ে বসা মাত্র বোন এসে বলল, ভাইয়া, তোমার নাটুপাটুর কি খবর? আমি কি জানি না কি, এখনো ডাউনলোড বাটন আহে নাই যে ডাউনলোড করতে দিব, খবর টবর নিব। ডাউনলোড বাটন আবার কে? কে আবার? আমার স্ত্রী। তাকে পাইলেই তো নাটুপাটুকে ডাউনলোড দেওয়ার ব্যবস্থা করতে পারবো। যা বললে তুমি। হয় রে, চিন্তা হচ্ছে আমার বাবা নাটুপাটুর কি জানি করছে। তখন ঝুমুর ফিক করে হেসে দিল আর বলল, চিন্তা করো না, শার্ট প্যান্ট পরে আসার প্রস্তুতি নিচ্ছে। হ, মনে হয় তো তাই করছে। যাও ফ্রেশ হয়ে আসো, খাবার রেডি। ঠিক আছে তুই যা, আমি আসছি। তারপর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম খাবার খেতে। তখন বোন সাথে এসে বসে পড়ল, আম্মু খাবার দিল। তখন আমি জিজ্ঞেস করলাম, আম্মু আব্বু কবে আসবে? আজ রাতে বলবি কবে আসবে। আচ্ছা ঠিক আছে। তারপর খেয়ে রেডি হয়ে বসে রইলাম বোনের জন্য। আমি কলেজ যাব বোনকে স্কুলে দিয়ে। কিছুক্ষণ পর বোন আসলো রেডি হয়ে। আমি আর বোন তারপর বাসা থেকে বেরিয়ে পড়লাম। একটা রিক্সা দিয়ে বোনকে স্কুলে দিয়ে কলেজে চলে আসলাম। আমি এসে গেট দিয়ে ঢুকে ক্লাসে যাব, তখনই কেউ ডাকলো আমায়। চেয়ে দেখি 3টা মেয়ে র্যাগিং করছে। নাম রিনা, মিনা, টিনা। বড়লোক বাপের মাইয়া সবগুলো। রিনা খানের মতো সবগুলো দজ্জাল। সেখানে একজন প্রিন্সিপালের মেয়ে আছে, এদের কাজ র্যাগিং করা। কেউ কিছু বলতে পারে না তাদের। তাই আমিও চুপ করে চলে যাচ্ছিলাম, তখনই আমায় ডাকলো রিনা। ওই ছেলে, এদিকে আয়। কি আর করব, কিছু করার নেই, বাধ্য হয়ে কাছে গেলাম। গিয়ে বললাম, জি বলুন। উফ, তোকে তো পুরাই জনি সিং এর মতো লাগছে, শুধু চুলগুলোর জন্য আবুল আবুল লাগছে। ঠিক বলেছিস। শোন, তোর চুলগুলো ফেলে আসবে গতকাল, বুঝলি? ছোট্ট জনি সিং। কেমনটা লাগে কন্ত? আমি নাকি জনি সিং? আমার দেখে কোন দিক থেকে মনে হয় জনি সিং? তখন আমিও রেগে বললাম, তোমাগোর সবটি নারীরে খালি ঘর, আমি নাকি জনি সিং শয়তান মাইয়া। মাইয়াগুলো রেগে গেল। তখন আমি আবার বললাম, আমি জনি সিং তাই না? তোমাগোরে তো সানি লিওন মিয়া খলিফার মতো লাগতেছে। সেটা বলো না কেন? এটা বলার পর সবগুলো রেগে অ্যাটম বোম হয়ে গেছে। আমার কি, আমায় বললে আমি ছেড়ে দিব নাকি? কখনো না। তখন রিনা বলল, কি বললি তুই, কুত্তা? যা বলছি সত্যি বলছি, আয়নার সামনে গিয়ে দেখেন চেহারা, তাহলে বুঝতে পারবেন। তখন আরও রেগে গেল। এটা শুনে বুঝতে পারছি আজ হরতাল চলবে আমার উপর। যে রেগে আছে, বলতে না বলতে আর কোনো কথা না বলে দিল মাইর শুরু করে, যেখানে খুশি ঘুষি মারছে। আর বলতে লাগলো, তোরে আজ মেরেই ফেলবো, শয়তান কুত্তা বান্দর শালা। এই বলে মারতে লাগলো। সবাই তাকিয়ে দেখতে লাগলো ছাত্রছাত্রী। তখনই ম্যাডাম আসলো, এসে ধমক দিয়ে বলল, ওই স্টুপিড ফাজিল, কলেজে কি মারামারি করার জায়গা? ধমক খেয়ে মারা বন্ধ করে দিল। মুই ধূপ করে পড়ে গেলাম মাটিতে। এত মাইর দিছে কি আর কমো, বাবারে আগে জানলে কইতাম না। তখন ম্যাডাম আমায় দেখে আরও রেগে গেল আর বলল, কি হয়েছে? তোমরা এর গায়ে হাত তুলছো কোন সাহসে? তখন টিনা বলল, আমাদের সানি লিওন বলছে। আমারে জনি সিং কইছে, তাই আমিও কইছি। চলো প্রিন্সিপালের কাছে। তারপর সবাই মিলে গেলাম প্রিন্সিপালের কাছে, গিয়ে সব বললাম। তখন আমায় ছেড়ে দিল। আর বাকি রিনা খানগুলোকে প্রিন্সিপাল অনেক অপমান করলো, সাথে তার মেয়েকে। আমিও চলে আসলাম। মায়ের খেয়ে শরীর ব্যথা করছে। হাঁটতে হাঁটতে গাছতলায় যেতে লাগলাম। ক্লাস হতে আরও অনেক লেট হবে। তখনই ম্যাডাম আসলো আর বলল, ওই অনেক ব্যথা পাইছো? একটু পাইছি ব্যথা, সমস্যা নাই। একটু চলো আমার সাথে। কই যামো? কলেজের পেছনে। না আমি যাবো না।
আমি বলছি যেতে হবে। তারপর ম্যাডাম টেনে নিয়ে যেতে লাগলো কলেজের পিছনে। তারপর টেনে কলেজের পিছনে নিয়ে গেল। সেখানে সাধারণত কেউ যায় না, যারা প্রেম করে তারাই যায়। তবুও কলেজ শেষ করে তার আগে যায় না। সেখানে কিছু গাছ আছে, সাথে ফুল গাছ, সুন্দর জায়গা বলতে গেলে। তখন ম্যাডাম আমায় একটা গাছের সাথে চেপে ধরে বলল, কোথায় ব্যথা পাইছো? আমি ম্যাডামের ব্যবহার দেখে অবাক, হঠাৎ করে এমন করছে কেন? তখন আবার বলল, কি হলো বলো। কি করছেন, ছাড়েন আমায়। তখন ম্যাডাম আমায় আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। আমি তো পুরাই বেয়াক্কেল হয়ে গেছি কাণ্ড দেখে। ম্যাডাম অনেক শক্ত করে আমায় গাছের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। আমি ছুটতে চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম, পারলাম না। কি কমু আর লজ্জার কথা, আমার মতো নিরীহ শিশুটাকে নির্যাতন করা শুরু করে দিল একা পাইয়া। তখনই তার ঠোঁটের ছোঁয়া পেয়ে মোর সেই সকালের টেস্ট লাগতে লাগলো। আহা, কি টেস্ট ছিল, হেভি টেস্ট। জীবনের প্রথম এত টেস্টি জিনিস খেলাম। এত মজার জিনিস কি আর ছাড়া যায়? তাই তখন আমিও তার সাথে কিস করতে লাগলাম। এই যে, আপনারা কিন্তু লিচু ভাববেন না, আমি কিন্তু ভদ্র ছেলে। এটা একটা মিষ্টি, পৃথিবীর সব মিষ্টি থেকে আলাদা এবং সবচেয়ে টেস্টি। আর এটা ভিটামিন, তাই খেতে হয় শক্তির জন্য। যারা খাননি তারা বুঝতে পারবেন না কতটা শক্তি পাওয়া যায়। সবাই কিন্তু টেস্ট করে দেখবেন। যাই হোক, আমিও কিস করতে লাগলাম। তখনই মনে হলো, আমি মনে মনে, এই যা কি করছি এটা আমি। তবে কি ম্যাডাম আমার গার্লফ্রেন্ড থেকে বউ হওয়ার জন্য এমন করছে নাকি? না, এটা হবে না। মুই সিনিয়রগো লগে প্রেম করবো না, বিয়েও করবো না। শপথ করছি তো করছি। আর আমার নাটুপাটু তো এখনও রেডি হয় নাই। এত তাড়াতাড়ি ডাউনলোড দেওয়া যাবে না, নয়তো প্যান্ট শার্ট ছাড়াই চলে আসবে। এদিকে ম্যাডাম কিস করেই যাচ্ছে। তখন আমি ম্যাডামকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তখন ম্যাডাম বলল, কি হয়েছে, সরিয়ে দিলে কেন? কি করছেন ম্যাডাম এইগুলো আপনি? কেন, তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, ভালো লাগেনি? ছি, এইগুলো ওষুধ আপনি? আমার ম্যাডাম এগুলো কি করে করতে পারলেন আমার সাথে? কি করে করছি দেখো নাই? তাহলে আবার করে দেখাই? দরকার নেই, এটা কেন করলেন? আমার ভালো লাগছে তাই করছি। আর ওষুধ দিছি কেন, মজা লাগেনি? আরো করব? ছি, আপনি খুব খারাপ। এগুলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া কেউ করে না। ধরে নাও আমি তোমার গার্লফ্রেন্ড। হয়, খেয়ে দে কাজ নাই, আপনাকে আমার গার্লফ্রেন্ড করব। কেন, সমস্যা কি? আমি অনেক আদর দিব। হয়, বিয়ের পর ঝাড়া দিয়ে মারবে আর বাস দিবে, দরকার নেই। আরে কি যে বলো না উল্টাপাল্টা। শোনো, আমি তোমাকে ভালোবাসি। তখন আমি ম্যাডামের কথা থামিয়ে বললাম, যা কইছেন থাক, আর বলা লাগবো না। আমি ভালোবাসি না আপনাকে, আপনি আমার ম্যাডাম, আর ম্যাডাম থাকবেন। তখন ম্যাডাম আমার গাল টেনে বলল, দূর, কি যে বলো, ম্যাডাম থাকবো কেন, গার্লফ্রেন্ড বলো। আমি তোমাকে ভালোবাসি। ম্যাডামের মুখে ভালোবাসার কথা শুনে অনেক অবাক হলাম। আমি তখন মনে মনে বললাম, আমি মনে মনে, শয়তান ম্যাডাম, তোর নারীরে খালি ঘর। গার্লফ্রেন্ড হইতে আইছে আমার সিনিয়রের, এই জীবনেও করবো না। গার্লফ্রেন্ড আমার পাগলে ধরছে নাকি? সিনিয়র মানে মারাত্মক, কিছু হলে উড়াধুরা মারবো, বাসার কাজ করাইবো, দরকার নেই। তখন ম্যাডাম আবার বলল, কি হলো বুঝলে? না, আমি আপনাকে ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসবো না। ম্যাডাম আছেন, থাকবেন, ফ্রেন্ড হতে পারবেন না। এখন যা হওয়ার হয়েছে, ভুলে যান, আমি ভালোবাসি না। ম্যাডাম তখন মন খারাপ করে বলল, আমি তো তোমাকে ভালোবাসি। মুই ভালোবাসি না, সো টাটা বাই বাই। এই বলে আমি আমার ঠোঁট মুখ ম্যাডামের শাড়ি দিয়ে মুছে চলে আসলাম। ম্যাডাম তখন ভাবতে লাগলো, বললেই হলো গার্লফ্রেন্ড হবে না? আমিও দেখব কি করে না হয়। আমিও পিছু ছাড়বো না, অনেক দিন পর পাইছি, হারাইতে দেবো না। তখনই ম্যাডামের ফোনে একটা কল আসলো। সেটা তার বান্ধবী রিয়ার ছিল। তখন রিসিভ করে বলল, বলো। কিরে, কি খবর তোর? আর খবর আজ বলছি, কিন্তু রাজি হয় না। আমি জানি এমনটাই হবে। তা কি করবি? কি করব মানে? একে রাজি করাবো, যে করেই হোক। আচ্ছা, দেখা যাক। এখন কি করিস? ক্লাস করাতে যাব। আচ্ছা, তাহলে যা, পরে কথা হবে। ঠিক আছে। এই বলে ম্যাডাম ফোন কেটে দিল। এইদিকে আমি গিয়ে মাঠের এক কোণে বসে কি হলো এইগুলো চিন্তা করছিলাম। শয়তান ম্যাডাম আমার মতো শিশু ছেলের সাথে প্রেম করতে আসছে। গতকাল বড় ভাই ঠিক বলছে, ম্যাডামের হাবভাব ভালো না, এর থেকে দূরে থাকতে হবে। জীবনেও প্রেম করব না সিনিয়রদের সাথে। এই বলে বসে রইলাম। তখনই দুই হারামি আসলো। এসেই তানিম বলল, কিরে, কি খবর? আমি কি টিভি দেখছি নাকি? কি খবর? হালারে কইলো একটা, উত্তর দিল আর একটা। বুঝিয়ে বল, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে। থাক, কিছু না। আচ্ছা, তোর মুখে
চুমকি কই থেকে লাগলো? আমি মনে মনে এই যা, ম্যাডামের শাড়িতে চুমকি ছিল, সেটা দিয়ে মুখ মুছে আসলাম। যে চুমকি লেগে গেছে কি বলি, সত্যি বলা যাবে না, নয়তো জ্বালিয়ে মারবে আমারে। তখন তানিম বলল, কিরে বল। দোকান থেকে সন্দেশ খাইছি, সেটা একটা প্যাকেটে ছিল, সেটাই চুমকি ছিল, সেখান থেকে লেগেছে হয়তো। ঠিক আছে, যাই হোক, চল ক্লাসে যাই। আমি মনে মনে বাসলাম বাবা। তারপর উঠে ক্লাসে চলে গেলাম, গিয়ে পেছনে বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ পর ম্যাডাম ক্লাসে আসলো, সবাই দাঁড়িয়ে গেল। তখন ম্যাডাম বলল, বসো সবাই। তারপর সবাই বসে পড়ল। তখন ম্যাডাম আবার বলল, সবাই বই আর সাথে খাতা বের করো। তখন সবাই বের করতে লাগলো। আমি একটু ম্যাডামের দিকে তাকালাম, তখন দেখি ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই একটা চোখ টিপ মারলো আর কিস দেখালো। কি লুচ্চা ম্যাডাম, বাব্বাহ, লজ্জা নাই। মুইও কি কম কি, মুইও এর প্রতিশোধ নিব অন্যভাবে। জনি সিং কাকুর কসম দিয়া কইলাম। গতকাল যেগুলো পড়া দিলাম এখন লিখে আমায় দেখাও। যা কাজ পড়া পারি, মায়ের খাওয়ার ভয় নাই। আমার দুই বন্ধুও আজ শিখে আসছে। তারপর লিখতে শুরু করলাম, লিখে ম্যাডামের কাছে খাতা জমা দিয়ে আসলাম। সবাই জমা দিয়ে আসলো, ম্যাডাম খাতা দেখে সবাইকে দিয়ে দিল। আমি আমার খাতা নিয়ে আসলাম, এসে দেখি ম্যাডাম আমায় 100 থেকে 120 দিছে। আমি তো অবাক হয়ে গেছি, এমন ম্যাডাম থাকলে আর চিন্তা কিসের। তখন পরের পৃষ্ঠার মধ্যে দেখলাম লেখা, শোনো, এই প্রথম ক্লাস করে আর করার দরকার নেই। আমিও আর কোনো ক্লাস করাবো না। আমি কলেজের বাইরে অপেক্ষা করব। যদি না আসো তাহলে কিন্তু মেরে ফেলবো একদম। আমি মনে মনে পিঠ ঠেট দিছে বাব্বা, মনে হয় আমি তার বয়ফ্রেন্ড। শয়তান ম্যাডাম, তোর নানিরে খালি ঘর। কি আর করা, যেতে তো হবেই, নয়তো আমার নানিরে খালি ঘর করে দিবে। আগামীকাল মাইরা ক্লাসে, কিন্তু কিসের জন্য বলল দেখা করতে কে জানে। তখন আমি আবার ম্যাডামের দিকে একটু তাকালাম, তাকিয়ে দেখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেমনটা লাগে কন্ত? এরা ক্যাডা কইছে ম্যাডাম হইতে? শয়তান ম্যাডাম, ফাজিল ম্যাডাম, উদয় কলেজ আসছে ম্যাডাম হতে, আর কোনো ছেলেদের দেখে না কেন? তারপর ম্যাডাম ক্লাস শেষ করে বেরিয়ে পড়ল। কি আর করা, আমায় বলছে বের হয়ে আসতে, তাই আমিও বের হয়ে আসতে লাগলাম। তখন দুই হারামি বলল, কিরে কই যাস? তোরা ক্লাস কর, আমি একটু কাজে যাব। কই যাবি রে তুই? আমি মনে মনে, ম্যাডামের কথা বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। তখন আমি বললাম, বোন সকালে বলল তার স্কুলে একটু 12টার দিকে যেতে, কিসের জন্য শুনে আসি। ঠিক আছে, তুই যা তাহলে, সমস্যা হলে ফোন দিস। ঠিক আছে। তারপর আমি বেরিয়ে আসলাম সোজা কলেজ থেকে। কলেজের বাইরে এসে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমায় দেখে বলল, আমি জানতাম তুমি আসবে। যেই ট্রেড দিছেন না, এসে উপায় আছে? জানি, ভালো করে বললে আসবে না, তাই দিতে হলো। এখন চলো আমার সাথে একটু। কোথায় যাব আপনার সাথে? কফি খেতে। সেখানে একটা বান্ধবী আর বন্ধু আসবে, তাই তোমাকে নিয়ে যাব। আমি কেন যাব? আশ্চর্য ব্যাপার, আপনি যান, আমি যাব না। দরকার আছে বলেই নিয়ে যাচ্ছি, বেশি কথা বললে খুব খারাপ হবে বলে দিলাম। কি করবেন আপনি? তখন ম্যাডাম আমার শার্টের কলারে ধরে বলল, এমন জায়গায় মারবো কোনোদিন বাবা হতে পারবি না। আমি মনে মনে নাউজুবিল্লাহ, কয় কি এটা? তাইলে তো আমার নাটু পাটু আইব না। শয়তান ম্যাডাম, তোর নানিরে খালি ঘর। ছেলে হলে না হয় আমিও বলতাম, কিন্তু মেয়ে বলে বেসিক্যালি। তখন আমি নিরীহ শিশুর মতো তখন বললাম, ঠিক আছে চলেন, দেখি কি কাজ, আমি যাব। তখন ম্যাডাম খুশি হয়ে আমার গাল টেনে বলল, এই তো ভালো ছেলে, তুমি কত কিউট সুন্দর। হয়েছে, পাম দিতে হবে না। পাম দেবো কেন? তাহলে কি দিচ্ছে, পেট্রোল নাকি বোমা? তখন ম্যাডাম হেসে বলল, পারমাণবিক বোমা। ধুর, ফাইজলামো রেখে চলেন, আমি বেশিক্ষণ থাকবো না, কাজ আছে। ঠিক আছে চলো গো। এই বলে আমার হাতে ধরে নিয়ে যেতে লাগলো। আমি মনে মনে, শয়তান ম্যাডাম, ফাজিল ম্যাডাম, তোরে অভিশাপ দিলাম আমি। তোর পোলাপান ন্যাংটা হয়ে জন্মাবে দেখিস। 2 বছর তোদের কাউকে আম্মু আব্বু ডাকবে না। দেখিস, আর আমিও প্রতিশোধ নিব, দেখিস। তখন ম্যাডাম টেনে নিয়ে একটা রিক্সার কাছে গেল। আসলে কফির দোকান একটু দূরে, 10 মিনিট লাগবে রিক্সা দিয়ে যেতে। তখন ম্যাডাম বলল, ওঠো রিক্সার মধ্যে। না, আমি আপনার সাথে রিক্সায় যাব না। যেতে হবে, ওঠো বলছি। ম্যাডাম জোরাজোরি করতে লাগলো ওঠার জন্য। কি আর করা, উঠে পড়লাম। তারপর তখন ম্যাডাম আমার পাশে বসলো। আমি একটু দূরে চলে গেলাম, কিন্তু জায়গা কম, দূরে যাওয়া যাচ্ছে না। তখন ম্যাডাম আমায় টান দিয়ে তার কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছ কেন? আপনি মেয়ে, আমি ছেলে, তাই। তাই বলে কি হয়েছে? আমি তো তোমাকে আরো কাছে পেতে চাই।
দরকার নেই, মুই এখনই লাভ দিমো আরও কাছে আসলে। তুমি এমন কেন বলো তো? আমি কেমন? আমি মেয়ে হয়ে তোমার কাছে আসছি, ভালোবাসার কথা জানিয়ে দিচ্ছি, তবু তুমি ইগনোর করছো। মুই প্রেম করবো না। ছি, সিঙ্গেল থাকতে লজ্জা করে না? এতে আবার লজ্জার কি হলো? সবাই প্রেম করছে, ডাবল আছে, আর তুমি সিঙ্গেল আছো। ছি, লজ্জা করে না? আমি সিঙ্গেল আছি কে বললো? আমার ঘরে কাঁথা আছে, বালিশ আছে, খাট আছে, ফ্যান আছে, টেবিল আছে, ফোন আছে, বিদ্যুৎ আছে, চার্জার আছে, আরও কত কিছু। এত জনসংখ্যা থাকতেও সিঙ্গেল কই আছি। সাথে বন্ধু আছে, আম্মু আব্বু বোন আছে। ম্যাডাম কপালে হাত দিয়ে বলল, আমি বললাম কি আর বললো কি? বুঝতে পারছি, লাইনে আনতে আরো কষ্ট করতে হবে। কিসের লাইন? তখনই রিক্সা চালক বলে উঠল। আয়া পড়ছেন, নামেন। তারপর আমি আর ম্যাডাম নেমে গেলাম। ম্যাডাম ভাড়া দিয়ে আমায় কফি দোকানে নিয়ে গেল, একটা ভিআইপি রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি দুজন লোক বসে আছে, একজন ছেলে আর মেয়ে, বয়স আমার মতোই হবে হয়তো। আমি আর ম্যাডাম বসা মাত্র সেখানে থাকা মেয়েটি বলল, সাব্বির ভাইয়া কেমন আছেন? আমি তো অবাক, এরা আমার নাম জানলো কেমতে? তখন সাথে থাকা ছেলেটি বলল, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনারা কেমন আছেন দুজন? আমরা দুজনেই ভালো আছি। আচ্ছা তোমরা কথা বলো, আমি কফির অর্ডার দিয়ে আসি। ঠিক আছে। তখন ছেলেটি চলে গেল, আর তখন ম্যাডাম ইশারায় চুপ করে থাকতে বলল আমায়। আর ম্যাডাম তখন বলল, আপনাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে, একদম পারফেক্ট। ধন্যবাদ, আপনাদেরকেও সুন্দর মানিয়েছে। আমি মনে মনে হেতিকার কিসের মানিয়েছে কথা বলে বুঝলাম না। ধন্যবাদ। আপনাদের রিলেশন কতদিনের? 2 বছর প্রায় হলো। যাক, ভাগ্য ভালো, আমায় বলেছে বিয়ে ভাঙা একটু সহজ হয়েছে, নয়তো দুটি জীবন নষ্ট হতো। তখন ছেলেটি আসলো, সাথে কফির লোক কফি দিয়ে গেল, চকলেট কফি। তখন ছেলেটি বসে বলল, নাও কফি খাওয়া শুরু করো। সবাই কফি খেতে লাগলো। আমি কি আর বসে থাকতে পারি? আমিও খেতে লাগলাম। তখন মেয়েটি আবার বলল, আপনাদের রিলেশন কতদিন হলো? আমি মনে মনে, কার রিলেশনে কথা বলছে? 1 বছর হয়েছে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমি মনে মনে, কাম সারছে, হেতি মোর কথা কইতেছে। 2 দিন হলো দেখলাম, আর তার মধ্যে 1 বছর বানিয়ে ফেললো। আমি তো রাজি হইনি এখনো, আর হবও না। শয়তান ম্যাডাম মিথ্যা কথা বলে আমায় এইখানে নিয়ে আসছে। তোর নানিরে খালি কর। তখন ম্যাডাম আমার কাঁধে মাথা রাখলো। তখন আমি উঠিয়ে দিলাম সাথে সাথে। আর তখন শিওর বুঝতে পারছি হেতি মোর কথাই বলতেছে এতক্ষণ তাহলে। তখন ম্যাডাম বলল, লজ্জা পাওয়ার দরকার নেই, সবাই জানে। আমি মনে মনে, তোর নানিরে খালি ঘর। শয়তান ম্যাডাম এত বড় ধোকা, কি বলে নিয়ে আসলো আর কি বলছে। তখন সাথে সাথে চোখের ইশারায় চুপ করে থাকতে বলল ম্যাডাম। কি আর করা, চুপ করে থাকতে হলো। এদের সামনে তো কিছু বলা যাবে না, বের হয়ে নিই, আজ বুঝাবো। তখন ম্যাডাম বলে উঠল, তা বিয়ে কবে করছো তোমরা? এই তো আজ ইরার বাড়িতে আব্বু আম্মু যাবে, আগামী সপ্তাহে বিয়ে। তোমাদের দুজনকে কিন্তু আগেই দাওয়াত দিয়ে রাখছি। আমি মনে মনে, কি দরকার ছিল দাওয়াত দেওয়া? যাক ভালোই হয়েছে। আহা, কবে থেকে বিয়ের দাওয়াত খাই না। যাক, আগে থেকে প্রস্তুতি নিতে হবে। দাওয়াত তো পেয়ে গেছি। ও, মেয়েটির নাম ইরা আর ছেলেটার নাম ইমরান, বলতে ভুলে গেছি। তখন ম্যাডাম বলল, ঠিক আছে, আসবো। তোমরা কবে বিয়ে করছো তাহলে? আমি মনে মনে, বিয়ে করব আমি? একে জীবনেও না। দরকার হলে কাউকে লেবু খাইয়ে আমি মরবো, তবু একে বিয়ে করব না। তখন ম্যাডাম বলল, কিছুদিন পর জেনে যাবে, খুব তাড়াতাড়ি। আমি মনে মনে, হয় জানবে আমি তার সাথে নেই। সেই অপেক্ষায় রইলাম তাহলে। আমি মনে মনে, হয় থাও তোমরা। তারপর আরও কিছুক্ষণ কথা বললে আলতু ফালতু আমরা বের হয়ে আসলাম, আমি আর ম্যাডাম। তারপর কিছুটা দূরে যাওয়ার পর আমি বললাম, দাঁড়ান ম্যাডাম, আপনি আর শুনেন। তখন ম্যাডাম দাঁড়িয়ে বলল, বলো। কি বলছেন এইগুলো? তখন তাদেরকে, যা বলছি সত্যি বলছি, আমি তো তোমাকে ভালোবাসি তাই বলছি। আর এই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, আমি ভেঙে দিছি তোমাকে ভালোবেসি বলে। আমি কি বলছি আপনাকে ভালোবাসি? একবারও আমি আপনাকে ভালোবাসি না, আর ভালোবাসবো না। তুমি না ভালোবাসো, আমি তো ভালোবাসি। কেমনটা লাগে? এখন বেশি কথা বললে ইট দিয়ে মারমো কপালে। বললাম না ভালোবাসি না। তুই বেশি কথা বললে তোকে মারবো ইট দিয়া। আমি বললাম না আমি তোকে ভালোবাসি? এ কি, হেতি দেখি আমায় উল্টো থ্রেট দিচ্ছে। কত বড় সাহস! আপনার নামে আমি মামলা করব। যা কর, আমিও মামলা করতে পারি, নির্যাতনের মামলা, ধর্ষণের মামলা,
আর এটাও বলে আসবো, তোর সন্তানের মা এখন তোর চেয়ে বেশি আমার মামলার কাজ হবে। নাউজুবিল্লাহ, কি বলছে আর কি ঠেট দিচ্ছেন আমায়? দিছি, কই দিয়ে ফেলছি। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, সো এই কথা মনে রেখো। আমি ভালোবাসি না, হুদাই এসে চিল্লাচিল্লি করবেন না, বললাম না একবার? আমি বললাম না ভালোবাসি তোকে? তুই না ভালোবাসলে কি হবে, আমি তো বাসি। তখন আমার রাগ উঠে গেল আর ঠাস করে একটা চট দিয়ে বললাম, ভালোবাসি ভালোবাসি। আমি বললাম না ভালোবাসি না আপনাকে? শুনে রাখেন, আপনি আমার ম্যাডাম আর সিনিয়র, সো এই ধরনের কথা মাথা থেকে ঝেড়ে মুছে ফেলেন। আজকের পর থেকে আর কোনো দিন আমার সামনে এসে ভালোবাসার কথা বলবেন না, মনে থাকে যেন কথাটা। ম্যাডাম বেচারি চর খেয়ে গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তখন আমি চলে আসছিলাম, পিছন থেকে বলে উঠল, শয়তান, কুত্তা, বান্দর, বিলাই, তুই আমায় যতই না বলিস, আমি তোকে ভালোবাসি আর ভালোবাসবো। তুইও আমায় ভালোবাসবি, আমি ভালোবাসা আদায় করে নিব। হয় দিমনে কিনা 250 গ্রাম আধা কিনা, সাথে রসুন ফ্রি। শয়তান, বান্দর, তোকে তো আমি। এই বলে ম্যাডাম রাস্তা থেকে ছোট্ট একটা ইটের টুকরো নিয়ে আমার শরীরে ছুঁড়ে মেরে বলল, তোর মনে আমি পারমাণবিক বোমা ফিট করব। আমি খাড়া, তখন ফুটে সব ভালোবাসা আমার কাছে আসবো। তোকে প্রথম দেখায় রেল স্টেশনে ভালোবাসছি, এত সহজে আমি পিছু ছাড়ছি না তোর, মনে রাখিস। আমি আর তার কথা কানে না নিয়ে যেতে লাগলাম হেঁটে হেঁটে। কিছুটা দূরে যাওয়ার পর তখনই ম্যাডাম রিক্সা নিয়ে যাচ্ছিল, আর রিক্সা থেকে বলল, আমার পিচ্চি বর রাগ করে হেঁটে চলে যাচ্ছে। আহা গো, বাসায় আহো, আদর দিয়ে দিব। লাভ ইউ। শয়তান, বান্দর, বিলাই, তুই আমায় ভালোবাসবি, দেখে নিস আমি তোকে ভালোবাসাবো। এই বলে হাতে আরেকটা ইটের টুকরো ছিল, আমার গায়ে ঢিল মারছে আর সাথে সাথে চলে গেল রিক্সা। হয় বললেই প্রেম করবো, আমি জীবনেও না, আর যাই করি না কেন সিনিয়রের সাথে প্রেম করবো না। তারপর আমি ভাবতে ভাবতে সোজা বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে ধূপ করে শুয়ে পড়লাম। তখন বোন এসে বলল, ভাইয়া, তোর জন্য একটা সুখবর আছে। আমার জন্য সুখবর? সেটা আবার কি? আব্বু আগামী 2-1 দিনের মধ্যেই আসবে। সত্যি? কিন্তু এটা সুখবর কি হলো? আরে পুরোটা শোন, তোর নাটুপাটু ডাউনলোডের বাটন আসবো। সেটা আবার কি? তুই বললি আর তুই ভুলে গেলি? হয় বোঝাই বল। আব্বু বলছে তোর জন্য মেয়ে দেখতে এসে তোকে বিয়ে দিয়ে 15 দিন থেকে চলে যাবে। কি? যাক, একটা ভাবি আসবে তাহলে। আমি এই বিয়ে এখন করব না। আব্বু এক কথার মানুষ, যা বলে তাই করে। তার উপর তুই না করতে পারবি? এইটা তো পারব না, কিন্তু আমি এখন বিয়ে করব না। যা বাবা, এতে কান্নার কি হলো? এটা তোর জন্য আরো ভালো। মানুষ বিয়ের জন্য পাগল এখন, আর তুই বিয়ে করবি না বলছিস? আমি এখনো নিরীহ শিশু, এই শিশুর উপর এত বড় জিনিস দিলে বাঁচুম না। বিয়ে তো করতে হইবে। এইটা কোনো কথা? এখনো লুঙ্গি পরতে পারি না, আর বউ কেমতে রাখবো? না, এই বিয়ে এখন আটকে রাখতে হবে। তখন আমি দৌড়ে আম্মুর কাছে গেলাম। আম্মুর রুমে গিয়ে বললাম, আম্মু, তুমি আর আব্বু নাকি বিয়ে দিতে চাইছো আমার? তোর আব্বু বললো তোর বিয়ে দেখে যাবে, তারপর আবার এসে ঝুমুরের বিয়ে দেবে। আম্মু, আমি বিয়ে করবো না গো। এই শিশুর উপরে এত বড় জিনিস দিও না। এখনো লুঙ্গি পরতে পারি না, কেমতে বউ রাখবো? ধুর, ফাজলামো রেখে যা তো। আগামীকাল একটা মেয়ে দেখতে যাব, তোর আব্বু বলছে। যা, এখন বিরক্ত করিস না। কেউ বুঝলো না, আমার শান্তির নানির খালি ঘর করার জন্য লেগে গেল। তুই যাবি এখন রুম থেকে, হারামজাদা? আগে বলো, আমি বিয়ে করে বউকে খাওয়াবো কি? টুটু কোম্পানির ম্যানেজার মুই। ব্যাংকে যা টাকা আছে তা দিয়ে 6 থেকে 7 বছর চলতে পারবি, আর বিয়ের কিছুদিন পর গিয়ে চাকরি করবি। আর তাছাড়া তোর আব্বু চাকরি একটা ঠিক করে রেখেছে, চাকরির পাশাপাশি লেখাপড়া করতে পারবি, সমস্যা নেই। সব প্রস্তুতি নিয়ে রাখছো আগেই। বাহ, আমার মতো নিরীহ শিশুকে বিয়ে দিয়ে ছাড়বে, বুঝতে পারছি। আর কথা বলে লাভ নাই, আমার সুখে শান্তিতে থাকার দিন শেষ, পাগল নানিরে খালি ঘর করার দিন শুরু। তুই এখন কথা না বলে রুম থেকে যা। হয় যাইতাছি। যা, আগামীকাল বিকেলে মেয়ে দেখতে যাব। কি আর করা, আমি রুমে চলে আসছিলাম, তখনই বোন এসে বলল, ভাইয়া, তাহলে তোমার ডাউনলোড বাটন আসছে খুব তাড়াতাড়ি। নাটুপাটু আসবে, প্যান্ট শার্ট পরে। আমি মনে মনে কেমনটা লাগে, একে তো শিশু বাচ্চাকে বিয়ে দিয়ে শান্তির নানিরে খালি ঘর করে অশান্তির নানিরে ডাইকা আনছে, আবার রাগ তোলে, মনটায় চায় ইট দিয়া মারি একটা। তখন বোনটা আবার বলল, ভাইয়া চিন্তা করো না, নাটুপাটু আসবে প্যান্ট পরে শার্ট পরে।
আমি রাগী গলায়, তুই আর একটা বললে তোর? কি হলো বলো? কিছু না, থাক। তারপর আমি রুমে চলে আসলাম। আমার সুখের দিন শেষ হতে যাচ্ছে। সিঙ্গেল থাকা যে কি মজা, এইটা যারা সিঙ্গেল তারাই জানে। আমি মনে মনে কি করা যায় দেখি। হারামি বন্ধু দুইটারে বলে কি বলে, যেই বলা সেই কাজ। দিলাম প্রথম নীরবকে ফোন রিসিভ করার পর নীরব বলল, তোরেই ফোন দিতে চাইছিলাম, কিন্তু তার আগে তুই ফোন দিয়ে ফেললি। কিসের জন্য ফোন দিতে চাইছিলি? বিকালে চায়ের দোকানের পাশে খালি জায়গায় আসবি, আড্ডা দিব, তামিম আসবে। ঠিক আছে, আসবো। এখন ফোন রাখছি তাহলে। তারপর আমি ফোন কেটে দিলাম আর ফ্রেশ হয়ে গিয়ে কিছু খেয়ে নিলাম। বিকেলে আড্ডা দেওয়ার জায়গায় চলে গেলাম। আমাদের বাসার কাছেই গিয়ে দেখি হারামি দুইটা আগেই এসে বসে আছে। তখন আমি গিয়ে বললাম, কিরে এসে গেছিস? বসে পড়। তারপর বসে আমি বললাম, আমার সিঙ্গেল থাকার দিন শেষ হতে যাচ্ছে রে। কেন, তুই তো এখনো প্রেম করিস নাই? আরে প্রেম না, আব্বু বলল 2 দিনের মধ্যে আসবে। এটা তো খুশির খবর। আরে শোন, আগে এসে বিয়ে দিবে আমায়, মেয়ে দেখা শুরু করবে আগামীকাল থেকে। এখন কি করব? আমি এই বিয়ে করতাম না, আমি এখন তখন এটা শুনে দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে। তখন তানিম বলল, সে কি রে, এটা তো আরও খুশির খবর। আমি বিয়ের কথা বলার পর চামিচ দিয়ে ঢিল মারছে আম্মু। আর আমার আম্মু জোতা ঢিল মারছে। আমায় বলেছে এখনও নাকি নিজের পায়ে হাঁটতে পারি না, আগে নিজের পায়ে হাঁটতাম তারপর বিয়ে। আরও বকছে। আমি বলেছে আগে বাড়ি গাড়ি জায়গা জমি রাখতে, তারপর বিয়ে দেওয়ার চিন্তা করবে। সেই হিসাব করলে তো তোর কপালই ভালো। চল এখন এই খুশিতে ট্রিট দে। ঠিক কথা, চল ট্রিট দে। এইটা কোনো কথা? আইলাম আইডিয়া নিতে বিয়ে ভাঙার জন্য, সিঙ্গেল থাকার জন্য আরও কিছুদিন, আর উল্টা তোরা ট্রিট চাচ্ছিস বিয়ের? হয় বিয়ে করবি, এতে সিঙ্গেল থাকার কি দরকার? বউ নিয়ে থাকিস। এখন চল ট্রিট দে। চল তাড়াতাড়ি আগে ট্রিট দে। হালা, তোরা বন্ধু না আইক্কাওয়ালা বাস? এত কথা শুনতে চাই না, চল ট্রিট দে। কেন যে আইলাম আইডিয়া নিতে। নীরব ধর, সামনে বিরিয়ানির দোকান নিয়ে যাই। এই বলে দুইটাই ধরে ফেললো আর টেনে নিয়ে যেতে লাগলো। তখন আমি বললাম, হালার পু, তোগর পোলাপার ন্যাংটা হয়ে জন্মাবে, দেখিস এটা আমার অভিশাপ। কে আবার প্যান্ট শার্ট পরে হলো? দূর, আগে চল খেয়ে নেই, যা বলার বলুক। হালা, তোরা আম্মুর সাথে এক হয়ে গেছিস, আমায় বিয়ে দিয়ে শান্তির নানিরে খালিঘর করার জন্য লেগে গেছিস। তোগর নানিরে খালিঘর, হালার পুত। তোর নানিরে খালি ঘর আর একটা কথা বললে। তারপর টেনে জোর করে বিরিয়ানির দোকানে নিয়ে গেল আর 2 হারামি খেয়ে নিল টাকা দিয়ে। আমি 1 মিনিট না দাঁড়িয়ে বাড়িতে চলে আসছি। এসে শুয়ে কোলবালিশের দিকে তাকিয়ে আসি। বেচারা তো আত্মহত্যা করবে এটা শুনলে, তাই কিছু না বলে শুয়ে রইলাম। ঘুম আসছে না বলে গেম খেলতে লাগলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল, অপরিচিত ফোন নাম্বার। রিসিভ করলাম না, গেম খেলায় মন দিলাম, কিন্তু ফোন আমার প্যাপু প্যাপু করতেই আছে। বিরক্ত হয়ে কল রিসিভ করলাম। তখন ওপাশ থেকে মেয়ের কণ্ঠে বলল, জানো কি করো গো? এইটা আবার কোন পাগল? তোমারই পাগলি। কে আপনি? তোমার জানু মিষ্টি বউ। ফাইজলামও রেখে বলেন, সত্যি বলছি, তোমার জানু মিষ্টি বউ। মিষ্টি আবার বউ হয়ে ক্যাম্পতে? হেইতিতেও সিনিয়র ময়দা থাকে। জানু, তুমি বোঝো না মিষ্টি বউ কি? অবশেষে এটাই জানতে পারছি, তোর নানিরে খালি ঘর, ফোন রাখ পাগল মাইয়া। এই বলে ফোনটা কেটে দিলাম। চিনি না জানি না আইসে, জানো লিভার কিডনি, মিষ্টি হইতে দূর। তখন এয়ারপ্লেন মোড করে অফলাইন গেম খেলতে লাগলাম। খেলতে খেলতে রাতের খাবার খাওয়ার জন্য ডাক পড়লো। তারপর খেয়ে সবাই শুয়ে পড়লাম। সকালে বোনের ডাকে ঘুম ভাঙলো। কোচিং করতে যেতে বলছে। উঠে ফ্রেশ হয়ে বইগুলো ব্যাগের মধ্যে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। তখনই সামনে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি মোটামুটি অবাক হলাম তাকে দেখে। হেতি কি আজ রাস্তায় ঘুমাইছে নাকি কে জানে, এত সকালে ঘোরাঘুরি করছে। তারপর আমি হেঁটে হেঁটে চুপচাপ যাচ্ছিলাম। ম্যাডামের সামনাসামনি যাওয়ার পর পথ আটকে দাঁড়ালো ম্যাডাম আমার। তখন আমি বললাম, কি ব্যাপার, পথ আটকে দাঁড়ালেন কেন? কেন তুই জানিস না? না, সামনে থেকে সরেন, আমি কোচিং করতে যাব। রাখ তোর কোচিং, যাওয়া বন্ধ। কেন? রাখ তোর কোচিং, যাওয়া বন্ধ। আচ্ছা তুই বলতো, আমার মধ্যে কি এমন নেই যার জন্য তুই রিলেশন করতে চাচ্ছিস না, ভালোবাসতে চাইছিস না, আমায় ফিরিয়ে দিচ্ছিস? আমার কি অপরাধ বল? কোনো অপরাধ নেই,
আপনি একটা মেয়ে, সেই হিসেবে তো দেখা যাচ্ছে সবই আছে, কিন্তু বয়স বেশি চলে গেছে আমার থেকে, তাই হবে না? মাত্র 3 বছরের বড় তোর থেকে, এতে কি সমস্যা? ভালোবাসা, আদর সবচেয়ে বেশি বেশি করে দিব। প্লিজ আমায় ফিরিয়ে দিস না। দরকার নেই, আমি সিনিয়রের সাথে প্রেম করব না। তখন ম্যাডাম রেগে মেগে আমার শার্টের কলারে ধরে বলল, কি বললি তুই? প্রেম করবি না মানে? তোর করতেই হবে, বিয়েও করতে হবে আমায়, নয়তো অ্যাসিড দিয়ে মেরে ফেলবো। আমি মনে মনে, দেখছো নি আমার শয়তান ম্যাডাম কি ধামকি দিচ্ছে? শিশু পাইয়া ফাজিল ম্যাডাম, তোর নানিরে খালি ঘরে প্রেম করব, জীবনও করব না। তখন আমি বললাম, প্রেম করতাম না, আবার বিয়ে? ধুর সারেন। প্রেম করবি না মানে 100 বার করতে হবে। করুম না। তাহলে আমার মন কেড়ে নিছিস কেন? ক্যাডা? আমি নিছি? হ্যাঁ, তুই তো নিছিস আমার মন কেড়ে। আমারে কি ব্যাককেল পাইছেন? আমার বোন এখনো আমার ডিম চকলেট সব কেড়ে নেয়, আমি নিতে পারি না, আর কই থেকে আপনার মন কেড়ে নিব? হেতি কি জিনিস এখনো দেখি নাই, এত বড় চোর আমি না। চোর মানে? তুই চোর, তাই তো আমার মন চুরি করেছিস সেই ট্রেন স্টেশনে থাকতে। ট্রেন স্টেশনের মধ্যে আবার কবে গেলাম? 2 মাস আগে। ও, তখন তো আমি আমার বোনকে আনতে গেছি, সে নানুবাড়ি গেছিল, তাই রেল স্টেশন থেকে নিয়ে আসছি, সেখানে ক্যাম্পে নিলাম। কেন মনে নেই সেই রেল স্টেশনে একটা মেয়ের উপর ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলি? আমি পড়ছিলাম। ও হ্যাঁ, আমি ইচ্ছে করে পড়ি নাই, একজন ধাক্কা দিছে তাই পড়ে গেছি, কিন্তু হেতি তো বোরকা পরা ছিল, সরি বলে আসছি, তাতে কি হয়েছে? আর ক্যাম্পে মন নিলাম। সেটা আমি ছিলাম, আমিও নানুর বাড়ির থেকে ফিরছিলাম আর ধাক্কা খেয়ে আমার উপরে পড়ছিলা, তখন আমার মন চুরি করে নিয়ে গেছেন মিস্টার। মিশা কথা, আমি কিছু নেই নাই, এটা আমারে ফাঁসানো হচ্ছে। আমি আজ পর্যন্ত মন কি কত বড় দেখি নাই তো ক্যাম্পে নিমো। এখন আমার সাথে প্রেম না করলে মন চুরির মামলা করবো। ধুর, যান গিয়ে করেন, আমি কোচিং করতে যাব, সরেন। দেখ, ভালো করে বলছি, রাজি হয়ে যা, নয়তো খুব খারাপ হবে। না, রাজি হব না, সরেন তো, ভালোবাসতে আসছে, যান বাসায় যান। এই বলে আমি পাশ কাটিয়ে চলে আসছিলাম, তখন ম্যাডাম একটা ইটের টুকরো নিয়ে ঢিল মেরে বলল, শয়তান, কুত্তা, বান্দর, বিলাই, তুই শুধু আমার হবি, আর কারো না। প্রেম করলে আমার সাথেই করবি, বিয়ে করলে আমার সাথেই করবি। জীবনেও না। তখন আরেকটা ইটের টুকরো নিয়ে ঢিল মেরে বলল, তোরে অ্যাটম বোম মেরে উড়িয়ে দিমু। তুই কিন্তু গতকাল রাতে আমার ফোন কাটছিস, রাগ দেখাইছিস, কিছু কই নাই, ভালোই ভালোই রাজি হয়ে যা। তাহলে গতকাল রাতে আপনি ছিলেন? আমি ছিলাম। সেদিন যে কিস করলো মেয়ে, তাহলে সেটাও আপনি ছিলেন? আমি ছিলাম। জীবনেও প্রেম করব না আপনার লগে। তাহলে আমি আত্মহত্যা করব। আমি এটা শুনে অবাক হয়ে সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম আর বললাম, কি? যদি কলেজের মাঝে গিয়ে আজ ভালোবাসি না বলিস, তাহলে আমি আত্মহত্যা করব। এই যা কয়, কি পাগল নাকি এই মাইয়া? তখন আমি পিছন ফিরে দেখি ম্যাডাম দৌড়ে কান্না করতে করতে চলে গেল। এই রে কোনো কথা, ক্যাম্পে প্রেম করবো তার লগে? একে তো সিনিয়র, তারপর আবার আম্মু অন্য জায়গায় মেয়ে দেখতে যাবে। দূর, এই মাইয়া চিন্তায় ফেলে দিল। এই মাইয়া মরলে তো আমারে ফাঁসি দিব পুলিশে নিয়ে। কি করব ভাবতে লাগলাম, তখনই বুকের ভেতর কেমন জানি অদ্ভুত ফিল করতে পারছি। এই যা, বুঝলাম না বুকের ভিতরে কি হলো। তার আত্মহত্যার কথা শুনে আমার খারাপ লাগছে। কেন? তাহলে কি আমিও তাকে? তখন রাস্তার সাইডে বসে চিন্তা করতে লাগলাম, বুঝলাম না কি হলো। তখন আর কোচিং না করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ধূপ করে শুয়ে পড়লাম। তখনই আম্মু এসে বলল, শোন, আমরা বিকেলে না দুপুরে যাব, তারা মেয়ে দেখতে দুপুরে যেতে বলল। এই বলে আম্মু চলে গেল। কিন্তু আমার মনে এখন ম্যাডামকে নিয়ে চিন্তা হচ্ছে, হয়তো এটাই ভালোবাসার লক্ষণ। কিছুক্ষণ পরে মনে হলো কেউ দরজার কাছে এলো। চেয়ে দেখি বোন। তখন বোন বলল, ভাইয়া খাবার খাবে, আসো। সে কি রে, এত তাড়াতাড়ি হলো কেমনে? কি বলো এত তাড়াতাড়ি? কই ঘড়ির দিকে তাকিয়ে দেখো। তখন আমি তাকিয়ে দেখি 9টা 20 বাজে, তার মানে আমি 1.5 ঘন্টা যাবত চিন্তা করছি ম্যাডামকে নিয়ে। তখন বলল, তাড়াতাড়ি এসো ভাইয়া। ঠিক আছে, যা তুই, আমি আসছি। তারপর বোন চলে গেল। আমিও তখন উঠে গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। সাথে বোন বসলো খাওয়ার জন্য। তখন আম্মু ভাত দিতে দিতে বলল, শোন, আজ কলেজ যাওয়া লাগবে না তোর। কেন আম্মু? মেয়ে দেখতে যেতে হবে। তুমি আর বোন যাও? না, তোকেও যেতে হবে। তখন হঠাৎ কলিং বেল বেজে উঠলো। তখন বোন বলল, এমন সময় আবার কে এলো? তোরা বসে খেতে থাক, আমি দেখে আসছি।
রুমের মেইন দরজা একটু অন্যদিকে আর দূরে। তখন আম্মু গিয়ে দরজা খুলে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে হাতে কাপড়ের ব্যাগ নিয়ে। তখন আম্মু বলল, বলো মা, কি হয়েছে? আপনি সাব্বিরের আম্মু? তুমি কে? তখন মেয়েটি সালাম করে বলল, আমি আপনার ছেলের বউ আম্মা। আম্মু তো পুরাই ব্যাককেল হয়ে গেছে শুনে। তখন এইদিকে আমি আম্মু আসছে না বলে জিজ্ঞেস করলাম, কে আসছে আম্মু? বলছে তোর বউ। কি? মুখে ভাত ছিল, সাথে সাথে গলায় আটকে গেল শুনে আমি পানি খেয়ে, হাই হাই কয় কি? বউ? আমি বিয়ে করলাম কবে? কোন পাগল এটা? তখন আমি খাবারের প্লেট নিয়ে দৌড়ে গিয়ে দেখি এটা আর কেউ না, ম্যাডাম আসছে। একেবারে সব কিছু নিয়ে আসছে, মনে হয় আজ থেকে এই বাড়িতে থাকবে। তখন আমি বললাম, এই আপনি এইখানে কেন? কেন আবার? এটা আমার বরের বাড়ি, তাই আসছি। কে আপনার বর? কেন তুমি? কয় কি? পাগল নাকি আপনি? তখন বোন এসে বলল, ভাইয়া, তুমি বিয়ে করলে আর আমাদের বললে না? দৌড়, মিথ্যা কথা, আমি বিয়ে করি নাই। তোরা জানিস আমি এমন কাজ কখনো করব না। তখন আম্মু ঠাস করে একটা চট দিয়ে বলল, তাহলে সে কি মিথ্যে বলছে? বিশ্বাস করো আম্মু। হয়েছে, আর বলতে হবে না। ছি, তুই এটা করতে পারলি? আমি মনে মনে কেমনটা লাগে এমন উল্টো পাল্টা বুঝে এদের ক্যাম্পে বোঝাই, ফাজিল মাইয়া দিছে সর্বনাশ করে। তখন আমি ম্যাডামের দিকে রাগে চোখে তাকালাম। তখন ম্যাডাম বলল, আম্মা শোনেন, আসলে বিয়ে হয়নি আমাদের। আমরা দুজনকে অনেক ভালোবাসি। সাবির বলছে আমায় বিয়ে করবে, কিন্তু এখনো করেনি। বিয়ে করবে বলে আমায় ঘুরাচ্ছে। বিয়ের কথা জিজ্ঞেস করলে বলে আম্মু মানবে না। যদি বলি আম্মুকে বলতে, তাহলে বলে পারবে না। আমি আসতে চাইলে আসতে দেয় না, তাই আমি আজ না বলেই চলে আসছি। আমি মনে মনে, কি মিথ্যাবাদী মেয়ে রে বাবা, এইগুলো কবে কইলাম? আগের জন্মে নাকি? তখন ম্যাডাম আবার বলল, আম্মা, আমি সাব্বিরকে অনেক ভালোবাসি, বিয়ে করতে চাই, তাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আম্মা, আমাদেরকে আলাদা করবেন না, আমি বাঁচবো না। এই বলে কান্না করে দিল। আমি কিছু বলতে যাব, তখন আম্মু আমায় ঠাস করে আরো 2টা চড় দিল। তখন আমি বললাম, আবার কি হলো, মারো কেন? তোকে এই শিক্ষা দিয়েছে আমি? ছি, মেয়েটার জীবন তুই নষ্ট করতে যাচ্ছিলি আর একটু হলে। ভালোবাসিস ভালো কথা, আমায় বললে কি হতো? আমি কি বাধা দিতাম নাকি? আমি আর তোর আব্বু ভালোবেসে বিয়ে করেছি, আমি বুঝি ভালোবাসা কি। ভালোবাসা তো কোনো খারাপ বা অপরাধ জিনিস না যে বাধা দেব। আমি তো এমনি একটা বৌমা খুঁজছিলাম আমার ছেলের জন্য। এই বলে আম্মু ম্যাডামের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্না করে না মা। কি কমো খুঁজা পাই না। তখন ম্যাডাম কান্না বন্ধ করলো। আমি মনে মনে, শয়তান ম্যাডাম, তোর লাইগা মাইর খাইছি, পরে দেখে নিব। তখন আম্মু ম্যাডামকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি মা? সাবিরা ইসলাম নয়না। খুব সুন্দর নাম। তোমার আব্বু আম্মু কি করে? তখন বোন বলল, আম্মু সব কথা কি বাইরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে? ভেতরে আসতে দাও ভাবিকে। ও হ্যাঁ, ভেতরে আসো মা। বাব্বা, এর মধ্যে ভাবি হয়ে গেছে। এর সাথে বিয়ে করালে আমি মানবো না। তখন ম্যাডাম ভিতরে আস্তে আস্তে বলল, আমার কেউ নেই। তোমার আব্বু আম্মু নেই? না আম্মা, কেউ নাই। আম্মু ছোটবেলায় হার্ট অ্যাটাকে মারা গেছে, আর আব্বু অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি যখন 14 বছর বয়সে, তারপর থেকে নানুর বাড়িতে ছিলাম। কিন্তু নানা মারা যাওয়ায় নানুকে মামা নিয়ে গেছে, কিন্তু আমায় নিয়ে যায়নি। তারা আমার খরচ বহন করতে পারবে না, তাই আমি এখানে একটা বন্ধুর বাসায় এসে থাকি। আমি তো শুনে অবাক হয়ে গেছি। ম্যাডামের কেউ নেই, অথচ কি সুন্দর করে হাসি খুশি থাকে, মজা করে, বোঝাই যায় না। সত্যি মানুষের হাসি দেখে বোঝা যায় না কে কেমন আছে, যদি না সে প্রকাশ করে, নয়তো বোঝা যায় না। তখন আম্মু বলল, কে বললো তোমার কেউ নেই? আমরা আছি তো। ভাবি, চিন্তা করবেন না, আমি আছি। তাই তো চলে আসছি আমি আম্মুর কাছে। খুব ভালো করেছো এসে, নয়তো আজ আমরা মেয়ে দেখতে যেতাম। এখন আর চিন্তা করো না মা, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করছি। সাব্বিরের আব্বু আসলে তাকে বলছি। তুমি চিন্তা করো না, এই শয়তানটাকে পরে দেখে নেব আমি। ঠিক আছে আম্মা। ম্যাডাম তখন আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আমি আর কি করব, নিরীহ শিশুর মতো দাঁড়িয়ে ভাত খাচ্ছি। কি আর করব, আমিও এখন তার মায়ায় জড়িয়ে গেছি। মনটা বড় ফাজিল। বললাম, সিনিয়র মেয়েদের সাথে প্রেম করাস না, বিয়ে করব না, তবুও সেটাই করছে। তখনই আবার দরজায় কলিং বেল বেজে উঠল। আবার কে আসলো? আমি দরজার কাছে থাকায় দরজা খুললাম। খুলে দেখে আব্বু দাঁড়িয়ে আছে। আমি তো অবাক। তখন আমি বললাম, আব্বু তুমি? এই বলে আব্বুকে জড়িয়ে ধরলাম। তখন আব্বু বলল, কেমন সারপ্রাইজ দিলাম বলো? তখন বোনটা এসে দৌড়ে জড়িয়ে ধরলো। আপু, তুমি আসছো? আসছি। আগামীকালই আসতাম, কিন্তু সারপ্রাইজ দিলাম তোদের। খুব ভালো করছো আব্বু। আব্বু, খুব ভালো করছো। এ কি রে সাব্বির,
তোর হাতে ভাতের প্লেট কেন? যা বসে খেয়ে আয়। ঝুমুর দেখি একই, যা দুজনে খেয়ে আয়। তখন আমি আর বোন গেলাম খাবার প্লেট রাখতে। খাবার আর খাওয়া যাবে না, তাই হাত ধুয়ে ফেললাম। আম্মু গিয়ে আব্বুকে সালাম করে জড়িয়ে ধরলো। তারপর সবাই এখানে বলে ছেড়ে দিল। তখন আব্বু ম্যাডামকে দেখে বলল, এই মেয়েটা কে গো? সাব্বিরকে ভালোবাসে মেয়েটার কেউ নাই আপন বলতে, বিয়ে করতে চায়। তখন আব্বু ম্যাডামের কাছে গেল। তখন ম্যাডাম সালাম করলো। তখন আব্বু ম্যাডামের মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করিস না মা, আমরা আছি। আরে আমি এসে গেছি, আজকেই তোদের বিয়ে দিব সন্ধ্যায়। এইদিকে আমি মনে মনে, শেষ পর্যন্ত এই সিনিয়র মেয়েকে বিয়ে করতে হবে, কি কপাল। জি আব্বু। তখন আব্বু আমায় বলল, সাব্বির, বাইরে দেখ, গাড়িতে ব্যাগগুলো আছে, নিয়ে আয়। ঠিক আছে। তারপর ব্যাগগুলো নিয়ে আসতে গেলাম আর ভাবতে লাগলাম, যাক, এমনই একটা পাগলি আমার জীবনে খুঁজেছিলে যে আমার ভালোবাসার জন্য পাগল থাকবে। অবশেষে পেয়ে গেলাম, কিন্তু সিনিয়র চাইলাম না, আইলো সিনিয়র। থাক, সমস্যা নেই, ভালোবাসা তো আছে। তাছাড়া দেখতেও মাশাল্লাহ একেবারে কিউটের ডিব্বা। এখন তো ভালোবাসতেই হবে, ইনশাল্লাহ বিয়ের পর তার থেকে বেশি ভালোবাসা দিব। তারপর আমি ব্যাগগুলো গাড়ি থেকে নিয়ে আসলাম। সব 3টা ব্যাগ ছিল। আম্মু সবাইকে খবর দিয়েছে, আব্বু আসছে, নানু বাড়ির সবাই রওনা দিয়েছে, সাথে আমার বিয়ের কথা বলছে। কারণ ম্যাডাম যেহেতু আমাদের বাসায়, তাই বিয়ে আজকেই দিবে। সন্ধ্যার আগেই আমাদের সব আত্মীয় স্বজনরা এসে হাজির। ছোট্ট করে বাসায় আয়োজন করছে কিছু খাবারের। আমার বন্ধুরাও আসছে মার্কেট থেকে, পাঞ্জাবি পায়জামা নিয়ে আসছে গিয়ে বন্ধুদের নিয়ে। শাড়ি আম্মু বোন ম্যাডাম গিয়ে নিয়ে আসছে তার জন্য। রাতে কাজী সাহেবকে নিয়ে আসলো ম্যাডামের নানু বাড়ি। খবর দিতে চেয়েছিলাম, কিন্তু ম্যাডাম না করে দিছে। অবশেষে আমাদের বিয়ে হয়ে গেল। ম্যাডামকে আমার ঘরে রাখা হলো। আমি গিয়ে বাহিরে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। তখন তানিম বলল, দোস্ত, তুই শেষ পর্যন্ত সিনিয়র ম্যাডামকে বিয়ে করলি? কপালে লেখা আছে, আর কি করব। হয় রে। আচ্ছা যা, বাসের ঘরে বিলাই মেরে আই। আগামীকাল কথা হবে, রাত অনেক হয়েছে। ভাবি বসে আছে। আমি মারবো কি? হেতি নিজেই মারবে। তাহলে যা। আমার জিনিস কই? ওইটা? ওইটা কোনটা? কেন বুঝিস না? ও, বুঝতে পারছি, কিন্তু আমরা তো দোকানে যাই নাই। বলিস কি তাহলে? দাঁড়া 1 মিনিট। তখন তানিম পকেট থেকে পলিথিন দিয়ে বলল, নে, এই পলিথিন দিয়ে কাজ চালা আজ। হালার পুজ্জা। তখন আমি রেগে মেগে বাসর ঘরে এসে পড়লাম। গিয়ে দেখি ম্যাডাম আমায় বসে আছে। আমি গিয়ে দরজা বন্ধ করে কাছে গেলাম। তখন ম্যাডাম নেমে সালাম করে জড়িয়ে ধরে বলল, ম্যাডাম থুকু সাবিরা, আমি খুব খুশি আজ তোমাকে পেয়ে গেলাম। চলো এখন নামাজ পড়ে নিই দুজন। ঠিক আছে। তারপর দুজন নামাজ পড়ে নিলাম। তখন ম্যাডাম থুকু সাবিরা বলল, তুমি কি এখনো আমায় ভালোবাসো না? আগে না ভালোবাসলেও এখন স্ত্রী হিসেবে ভালোবাসি। সারা জীবন ভালোবাসবে তো? অবশ্যই, নিজের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখবো বুকে। এটা শুনে সাবিরা খুব খুশি হলো। তখন বলল, তাহলে চলো এখন শুরু করা যাক। কি শুরু করব? আমায় আদর করবে আজ সারা রাত, একটু ঘুমাতে পারবে না। সারা রাত? আর একটা কথা, আমার 3টা বেবি চাই। 2টা হলে ভালো হয়। না, আমার 3টা লাগবে। চলো কাজে লেগে পড়ি। এই বলে নয়না আমায় ধাক্কা দিয়ে খাটে ফেলে আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। আর তার শাড়িটি খুললেও যা লজ্জা লাগে। আর বলবো না, বাকিটা ইতিহাস। বিয়ে করেন তাহলে জানতে পারবেন। আর দোয়া করবেন যাতে তার ছেলে পেলে শার্ট প্যান্ট পরে আসে। সমাপ্ত। গল্পটি কেমন হয়েছে তা এখনই কমেন্ট করে জানিয়ে দিন।